উই আর ফরচুনেট দ্যাট আমাদের সাথে আছে আমাদের কিছু কৃতি ছাত্রছাত্রী যারা পাথফাইন্ডার থেকে নিট পড়াশোনা করে ক্র্যাক করেছে এবং প্রেজেন্টলি তারা এনআরএস কলেজে নীলরতন সরকার কলেজে এমবিবিএস পড়ছে। Technology is this small tool which is like a world that we have in our hands. So how do you strive that balance, both technology and পড়াশোনা? আচ্ছা, জেকব নামটা ইজ ভেরি ইন্টারেস্টিং। তো মানে ওয়াই জেকব? India's future doctors are fantastic. They do not know what doom scrolling is. They're doing the right thing. They're studying. Please go to them when they become doctors and open their chambers. And I think that is fantastic. রাত্রিবেলা একটুখানি টাইম ফোনটা দেখলাম, বা দুপুরবেলা খাওয়ার পর একটু টাইম ফোন দেখলাম, বাকি টাইমটা আমার স্টাডিজে। পেশেন্ট একটা মেশিনে থেকে কিন্তু একটা মানুষকে বেশি ভরসা করবে ডাক্তার হিসাবে। সো অবভিয়াসলি আমাদের ডাক্তার হিসেবে এআই এর সঙ্গে ইন্টিগ্রেট হয়ে ব্যাপারটা দেখতে হবে ডায়াগনোসিস করার ক্ষেত্রে বা ট্রিটমেন্টের ক্ষেত্রে। এই রিয়েলাইজেশনটা থ্রু ইউ ক্যান ডু ইট বাই ডিসকাসিং উইথ ফ্যামিলি, উইথ ইয়োর টিচার্স, উইথ প্রফেশনালস, career counselors, কিন্তু you have to sit with yourself first. Do I really like what I am studying? তো ফার্স্ট ডাইসেকশন করতে কি কেমন লেগেছিল? হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন? ওখানে তো সঞ্জয় দা তো অজ্ঞান হয়ে গেছিল। প্রথমে তো আমাদের সিনিয়ররা যাওয়ার আগে বলেছিল যে ডাইসেকশন যেহেতু লাঞ্চ ব্রেকের পরে হয়, তো প্রথমে বেশি না খেয়ে যেতে। পাথফাইন্ডারের তরফ থেকে আমরা এই পডকাস্টটা আজকে অ্যারেঞ্জ করেছি অ্যান্ড দিস ইজ গোনা বি ভেরি ইন্টারেস্টিং ফর অল দ্য স্টুডেন্টস। হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা, আজ আপনাদের হোস্ট। পাথফাইন্ডারের তরফ থেকে আমরা এই পডকাস্টটা আজকে অ্যারেঞ্জ করেছি অ্যান্ড দিস ইজ গোনা বি ভেরি ইন্টারেস্টিং ফর অল দ্য স্টুডেন্টস অ্যান্ড দেয়ার পেরেন্টস এজ ওয়েল। উই আর ফরচুনেট দ্যাট আমাদের সাথে আছে আমাদের কিছু কৃতি ছাত্রছাত্রী যারা পাথফাইন্ডার থেকে নিট পড়াশোনা করে ক্র্যাক করেছে এবং প্রেজেন্টলি তারা এনআরএস কলেজে নীলরতন সরকার কলেজে এমবিবিএস পড়ছে। আমি এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দেবো। তো আই স্টার্ট উইথ সৌম্যদীপ আমিন। আমার নাম সৌম্যদীপ আমিন। আমি পাথফাইন্ডারে দেওঘরে পড়তাম। দেওঘরে আমার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে পড়তাম। আর ওইখানে পাথফাইন্ডারে কোচিং ছিল, তো এখানে কোচিং করতাম। আর এবং 11-12 আমি যখন প্রথম এসেছিলাম রামকৃষ্ণ মিশনে, তখন আমার বহুত সমস্যা হয়েছিল। তো পাথফাইন্ডার আমাকে অনেক সাথ দিয়েছে। আমাদের ফিজিক্সে ছিল অভিনাশ তিওয়ারি স্যার, কেমিস্ট্রিতে দীপাঞ্জন চক্রবর্তী স্যার, আর বায়োলজিতে বরুণ পাত্র স্যার। সবাই অনেক ভালো টিচার আর অনেক হেল্প করেছে এবং অনেক সাহায্য করতেন। ক্লাস হয়ে গেলে অনেক লাস্টে কোশ্চেন ডাউট সব কিছু সলভ করে দিতেন। আর পাথফাইন্ডারে আমি অনেক হেল্প পেয়েছি এবং আমি সবসময় পাথফাইন্ডারের জন্য কৃতজ্ঞ থাকব। আর আমি এখন নীলরতন সরকার মেডিকেল কলেজে পড়ি, ফার্স্ট ইয়ারে। বাহ, ওকে ওর বন্ধুরা যে নামে ডাকে সেটাও বলে দিতে চাই, সেটা হচ্ছে শান্ত গুড ডক্টর, না শান্ত ফার্স্ট ডক্টর। খুব ভালো, ভেরি গুড। নেক্সট, আমার নাম অর্কপ্রভ শীল। আমি আরকেএম দেওঘরে 2022 থেকে 2024 অবধি পড়েছি, আর ওখানেই পাথফাইন্ডারে এনরোল্ড ছিলাম 2 ইয়ার ক্লাসরুম কোর্সে। হ্যাঁ, 11-12 ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আমরা যেটা পাথফাইন্ডার থেকে পড়েছিলাম। তো আমরা যেহেতু ওভারঅল একটা একসাথে পড়তাম, যে মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওরকম বিভেদ করে দেখিনি, তো আমাদের কনসেপ্টগুলো খুব ভালোভাবে ক্লিয়ার করতো স্যাররা। এবং সেটা অবিনাশ তিওয়ারি স্যারই হোক বা দীপাঞ্জন স্যারই হোক বা বরুণ পাত্র স্যারই হোক, মানে আমাদের নিটের সময় আমরা এমন কখনো হয়নি যে একটা কোশ্চেন দেখে আমাদের মনে হলো যে এই জিনিসটা হয়তো স্যার ক্লাসে পড়ায়নি বা এই জিনিসটা আমরা এখনো পড়িনি। মানে আমাদের অলমোস্ট সব টপিকই স্যাররা কভার করে দিত। তো তার ফলে নিটের জন্য তো এটা খুব বেশি হেল্পফুল ছিলই। আর স্পেশালি আমরা তো এখন যেহেতু এমবিবিএস পড়ছি, তো বায়োলজির ক্ষেত্রে বরুণ পাত্র স্যার আমাদের যেটা পড়িয়েছিলেন, মানে 11-12 আমাদের বরুণ স্যার অনেক কিছু পড়াতেন। তো আমরা হয়তো তখন ভাবতাম যে এটা হয়তো স্যার খুব বেশি পড়াচ্ছেন, কিন্তু এখন আমরা যখন বরুণ স্যারের খাতাটা খুলে বসি, তো তখন বোঝা যায় যে স্যার তখন যেটা পড়িয়েছিলেন সেটা এখন আমাদের কতটা হেল্প করছে। এবং এখন মানে বরুণ স্যারের অনেক কিছুই এখন আমরা পড়ি। তো 11-12 আমরা যেটা পাথফাইন্ডারের মক টেস্ট বা পাথফাইন্ডারের টিচার্সরা আমাদের যেটা পড়িয়েছিলেন, সেটা আমাদের শুধু নিটই নয়, বরঞ্চ নিটের জন্য তো অবভিয়াসলি খুবই হেল্পফুল ছিল। এবং তার জন্যই হয়তো আমরা নিটটা ক্র্যাক করে আজকে এই এনআরএস মেডিকেল কলেজে পড়ছি। কিন্তু শুধু ওটাই নয়, এখন আমরা যে এমবিবিএস ফার্স্ট ইয়ারে পড়ছি, তো সেটার পেছনেও একটা খুব বড় কন্ট্রিবিউশন আছে পাথফাইন্ডারের স্যারদের। যে টিচাররা পড়িয়েছিলেন একটু নামগুলো বলো। আমাদের ফিজিক্স পড়াতেন অবিনাশ তিওয়ারি স্যার,
কেমিস্ট্রি পড়াতেন দীপাঞ্জন চক্রবর্তী স্যার, আর বায়োলজি পড়াতেন বরুণ পাত্র স্যার। তোমার ফেভারিট কি ছিলেন? সবাই ভালো, হ্যাঁ, কিন্তু মানে একটু বেশি ভালো কার সাবজেক্টটা লাগতো বা কার পড়ানোর স্টাইলটা লাগতো? হ্যাঁ, বরুণ পাত্র স্যার, বায়োলজি, যেহেতু বায়োলজির জন্য বরুণ পাত্র স্যার। বলো। আমি সায়ন্য মণ্ডল, আমি এনআরএস মেডিকেল কলেজে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট এখন। তারপরে আমি আরকে দেহগড় থেকে 11-12 পড়েছি 2022-24 সেশন। ওখানে পাথফাইন্ডারের কোচিং ইনস্টিটিউশন মানে আমাদের নিটের প্রিপারেশনের জন্য খুব ভালোভাবে সাহায্য করেছিল। ডাউট সলভ এগুলো তো আছেই, যেমন কোনো সময় যদি মানে কোনো সাবজেক্টে পিছিয়ে পড়তাম, সেখানে স্যারদের কাছে গিয়ে মানে স্যারদের সাথে কথা বললে তারা অনেক মেন্টালি সাপোর্ট দিত। তারপরে বলতো কীভাবে আমরা এগোবো ওই সাবজেক্টটা নিয়ে, পরে মানে পরীক্ষার সময় কেমনভাবে প্রিপেয়ার করবো এইসব নিয়ে অনেক ভালো বলতেন। স্যাররা খুবই সাপোর্টিভ টাইপের ছিলেন। তো স্যারদের প্রতি আমি খুবই কৃতজ্ঞ। থ্যাংক ইউ। তোমাকে তোমার বন্ধুরা কি নামে ডাকে? অনেক নামেই ডাকে, কারণ সায়ন্য মণ্ডল তো ডাকবে না, এটা কনফার্ম। অনেক কিছু বলে। কি বলে? সেন্সর? নমস্কার, আমার নাম জয়ন্তী মণ্ডল। আমি কারেন্টলি নীলরত্ন সরকার মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার স্টুডেন্ট। তো আমি পাথফাইন্ডারে 2019 থেকে 2021 পর্যন্ত 2 ইয়ার্সের যে নিটের ব্যাচটা হয় সেটাকে আমি করেছিলাম, 2 ইয়ার্স প্রোগ্রাম। তো পাথফাইন্ডার বলতে গেলে আমি ক্লাস 10-এর পরেই একেবারে মানে তখন আমি ডিসাইডও করিনি যে কি আমি হব ঠিক। তো তখন আমি পেয়েছিলাম যে পাথফাইন্ডারে ঢুকে মানে নিট পাবো কিনা, নিট ক্র্যাক করতে পারবো কিনা সেটাও জানি না। তো এটা আমার বেস্ট ডিসিশন ছিল লাইফে, যে এমবিবিএস মানে পড়াটা একটা তো স্বপ্ন, কিন্তু যে পেয়েছি সেটা এবং ফার্স্ট ট্রাইতেই আমি পেয়ে গেছিলাম। তো এটা একটা অনেক বড় অ্যাচিভমেন্ট আমার কাছে ছিল। তো পাথফাইন্ডারকে তার জন্য অনেক হেল্পফুল, মানে অনেক থ্যাংক ইউ আমি বলতে চাই। আর এখনো যে মানে এখনো এটা আমাকে হেল্প করে, কারণ যে তখন যে মক টেস্টগুলো হতো, যে 3 আওয়ার্সের ক্লাস হতো, সেই 3 আওয়ার্স ক্লাসটা এখন আমাকে কনসেন্ট্রেট করতে হেল্প করছে অনেক। তো থ্যাংক ইউ পাথফাইন্ডারকে, অনেক অনেক থ্যাংক ইউ। যে টিচাররা পড়াতেন তাদের মধ্যে সবচেয়ে ভালো কার ক্লাস লাগতো? মজুশ্রী চ্যাটার্জি, ওনার ক্লাস খুব ভালো লাগতো। নমস্কার, আমার নাম জেকব সরকার। আমি 2021-2023-তে রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘরের স্টুডেন্ট ছিলাম। ওখানে ইন্টিগ্রেটেড পাথফাইন্ডার ক্লাস করতাম, 2 ইয়ার্স ক্লাসরুম কোচিং। তো ওখানেই আমি আমার নিটের প্রিপারেশন করেছি। আর ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে সাবজেক্ট ওখানে পড়ানো হতো অ্যাজ এ নিট কোচিং, 2 ইয়ার্স ক্লাসরুম কোচিং। আর আমি 2023-তেই নিট ক্র্যাক করে নীলরত্ন সরকার মেডিকেল কলেজে অ্যাডমিটেড হয়েছিলাম। এখন আমি হচ্ছে নীলরত্ন সরকার মেডিকেল কলেজের সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট। ডিউরিং মাই প্রিপারেশন ডেজ পাথফাইন্ডার আমাকে সব দিক থেকে হেল্প করেছিল। নট অনলি যে পড়াশোনা লিমিটেড উইদিন দ্য ক্লাস আওয়ার্স সেটা না, অ্যাপার্ট ফ্রম ক্লাস আওয়ার্স আমরা ক্লাস আওয়ার্সের বাইরেও স্যারদের কাছ থেকে গিয়ে বুঝে এসেছি। এবং হচ্ছে যে টেস্টগুলো নেওয়া হতো সেগুলো খুব হেল্পফুল ছিল আমার নিটের প্রিপারেশনের জন্য। আর মোস্ট ইম্পর্ট্যান্টলি যেটা ছিল সেটা হচ্ছে কি যে নিটের টাইমে আমাদের যেভাবে পড়ানো হতো সেটা হচ্ছে বেসিক্সের উপর বেশি জোর দেওয়া হতো। তো বেসিক্সের উপর জোর দেওয়ার জন্য আমাদের নিট প্রিপারেশনটা খুব ইজি হয়ে গেছিলো। আর কোয়েশ্চেন সলভিংয়ের ক্ষেত্রে ফর্মুলা বেসডের জায়গায় আমরা বেশি রিলাই করেছিলাম আমাদের বেসিক্সের উপর। তো সেটা যেহেতু পাথফাইন্ডার খুব ভালো করে আমাদের বুঝিয়ে দিয়েছিল, তো তাই জন্য আমাদের নিট প্রিপারেশনের খুবই হেল্পফুল ছিল। ফিজিক্স, কেমিস্ট্রিতে এরকম ব্যাপার। আর বায়োলজিতে স্যার খুব ভালো করে আমাদের পড়িয়েছিলেন। তো বায়োলজিতে আলাদা করে বলার কিছু নেই, খুবই ইজি হয়ে গেছিলো গোটা জিনিসটা। এভাবেই পাথফাইন্ডার আমাদের হেল্প করেছিলেন। তাছাড়া এখন আমরা বুঝতে পারছি পাথফাইন্ডার কতটা হেল্প করেছিলেন, কারণ বায়োলজির বেসিক্স খুবই স্ট্রং হয়ে গেছে আমাদের। আর তাছাড়া হচ্ছে কি যে প্রবলেম সলভিং এবিলিটি, যেটা হচ্ছে শুধুমাত্র ফিজিক্সের প্রবলেম সলভ করা মানে ফিজিক্সের প্রবলেম সলভ করা না, তার সাথে সাথে হচ্ছে মানে এখনকার যে প্রবলেমগুলো আসছে মেডিকেল লাইফে সেগুলোর যে অ্যাপ্রোচটাও শেখার ব্যাপার আছে। তো সেটাও পাথফাইন্ডার টিচার যিনি ছিলেন তিনি খুব ভালো করে আমাদের শিখিয়ে দিয়েছিলেন। ওভারঅল আমরা দেখতে গেলে আমরা শুধু নিটের টাইমে পাথফাইন্ডারের হেল্প পাইনি, রাদার এমবিবিএস এর টাইমেও পাথফাইন্ডার অনেকভাবে হেল্প করেছে। আচ্ছা, জেকব নামটা ইজ ভেরি ইন্টারেস্টিং। তো মানে ওয়াই জেকব? জেকব নামটা কারণ হচ্ছে কি যে জেনারেলি ঠাকুর দেবতার নামে আমাদের এখানে রাখা হয়, তো মানে নামগুলো রাখা হয়। তো সেখানে সবসময় যে আমরা যে রিলিজিয়নটা ফলো করি বা যে রিলিজিয়নটা প্রিভ্যালেন্ট সেটার থেকে একটু বেরিয়ে আর কি
তো সেই জন্যই নামটা রাখা, বাবা রেখেছিলেন এইভাবে। ভেরি নাইস। নমস্কার, আমি অর্ণব কর্মকার। পাথফাইন্ডারের মালদা সেন্টারে আমি পড়েছি 2022 থেকে 24 সাল, এবং 24-এ নিট দিয়ে বর্তমানে এনআরএস কলেজে পড়ছি। প্রথমে মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর 11-এ উঠে যে একটা 11-12-এর বিশাল বড় সিলেবাস, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, প্রথমে কোপ আপ করতে খুব প্রবলেম হয়েছিল, কিন্তু এই পাথফাইন্ডারের স্যারেরা খুব হেল্প করেছেন আমাদের। ফিজিক্সের স্যার ছিলেন রূপময় স্যার ছিলেন, কেমিস্ট্রি মিরাজ স্যার ছিলেন, তারপরে বায়োলজিতে সুব্রত স্যার, সৌরভ স্যারেরা ছিলেন। তো এরা খুবই হেল্প করেছেন আমাকে ডাউট ক্লিয়ারিংয়ের জন্য অনেক হেল্প করেছেন। যখনই যা জিজ্ঞেস করেছি বলে দিয়েছেন, ঠিকঠাকভাবে বুঝিয়েছেন, এবং অনেকটা টাইম দিয়ে আমাকে বেসিকগুলো ক্লিয়ার করেছেন, এবং তার সঙ্গে রেগুলার প্র্যাকটিসের মধ্যে পরীক্ষা কী করে এক্সেল করা যেতে পারে সেই গাইডেন্সটা দিয়েছিলেন। সো পাথফাইন্ডারের জন্য আমি সত্যি কৃতজ্ঞ এর ব্যাপারে। মাধ্যমিকে কত র্যাঙ্ক হয়েছিল তোমার? মাধ্যমিকে র্যাঙ্ক হয়নি আমার, অ্যাকচুয়ালি উচ্চ মাধ্যমিকে হয়েছিল উচ্চ মাধ্যমিকে কত? 5th। ওর খুব দুঃখ যে ওর কাছে ছায়া প্রকাশনীর প্রপোজালটা আসেনি, আমার কাছে তাহলে ও আসেনি। লোকজনকে বলতে পারতো। কত ঘন্টা পড়তে অর্ণব? আজকে আমি তোমার সেই পড়তাম না স্বপ্নটা অ্যাকচুয়ালি, পূরণ করে আমি দিল। পড়তামই না, আমি খুব অল্প দেখো, পড়তাম। না পড়ে এইচএসএ 5th হয়েছে, এটা কিন্তু জনগণ না, মেনে না। নেবে না। এটা জনগণ হ্যাঁ, আমি মেনে সত্যি নেবে অত পড়িনি, আমি মানে নর্মাল পড়তাম। আমার যখন ইচ্ছা হলো যে একটু পড়ি, না হলে হয় গেম খেললাম বা একটু খেলাধুলো করলাম। না না, ওগুলো না, এটা ওগুলো কিন্তু না। একটা বিশাল দ্বন্দ্ব তৈরি হবে। পেরেন্টস বলবে অর্ণব মিথ্যে কথা বলছে, স্টুডেন্টস বলবে একদম অর্ণব দাদার জয় জয়কার। অর্ণব দাদা না, বলেছে অ্যাকচুয়ালি game ব্যাপারটা খেলতে। হচ্ছে যখন আমার সবচেয়ে বেশি প্রোডাক্টিভ টাইম থাকতো, রাতের বেলা হোক বা সকালের বেলায় হোক, আমি ওই টাইমটা পড়তাম, ব্যাস এতটুকুই, আর কিছু না। এক্স্যাক্টলি। তাহলে পয়েন্ট টু বি নোটেড যে প্রোডাক্টিভ টাইমটা ওর মাঝরাতে বা সকালবেলাটা হতো, এবং সেই সময়টা কিন্তু ও মন দিয়ে পড়তো, বাকি টাইম ও গেম খেলতো বা এনজয় করতো। সঙ্গে আমি ছবি আঁকতাম একটু, আর গল্পের বই পড়ার নেশা ছিল, এটাই। ভেরি গুড। সো এবার আসছি এই এনআরএস কলেজে তোমাদের পড়াশোনার মানে কেমন দিন কাটছে, বা কিরকম তোমাদের জার্নিটা সেই ব্যাপারে। তো আই থিঙ্ক মুন্না ভাই এমবিবিএস আমরা সবাই দেখেছি, তো ডাইসেকশন করার সুযোগ হয়েছে কি ফার্স্ট ইয়ারে এখনো? হ্যাঁ, আমাদের সবাই হয়েছে। ও আমি করতাম। তো ফার্স্ট ডাইসেকশন, মানে নাও দ্যাট ইউ আর ইন 4th ইয়ার, তো ফার্স্ট ডাইসেকশন করতে কি কেমন লেগেছিল? হোয়াট ওয়াজ দ্য রিঅ্যাকশন? ওখানে তো সঞ্জয় দত্ত অজ্ঞান হয়ে গেছিল। প্রথমে তো মানে আমাদের সিনিয়ররা যাওয়ার আগে বলেছিল যে ডাইসেকশন যেহেতু লাঞ্চ ব্রেকের পরে হয়, তো প্রথমে বেশি না খেয়ে যেতে, কারণ বমি হওয়ার চান্স থাকে একটা। তো সেই কারণে মানে প্রথমে তো খুব ভয় লাগতো। প্রথম দিন গিয়ে তো মোটামুটি ঠিক ছিল, যে এখনো ঠিক ফরমালিনের গন্ধটা এখনো ঠিকঠাক, মানে যেহেতু বডি প্রথমে কাটা হচ্ছে, তো সেদিনকে ঠিক ছিল। নেক্সট ডেতে গিয়ে অবস্থা খারাপ হয়ে গেছিল। যদিও উগলি করে ফেলিনি লাকিলি, তবে চোখ জ্বালা করতো। প্রথম একটা উইক একটু প্রবলেম হয়েছিল, তারপরে ঠিক আছে। আর তারপরে ডিনার বা মানে হ্যাঁ, তারপরে এমন হতো যে ভাইবার সময় টাইম তো পাস হয়ে যাচ্ছে, এবার খিদে পেয়েছে ওখানেই সামনে দাঁড়িয়ে খাচ্ছি আর কি, এরকম একটা সিচুয়েশন হয়ে গেছিল, তখন আর হয়ে হতো না। ঠিক আছে। তো আজকে আমরা পেয়ে গেছি আমাদের সিইও পাথফাইন্ডার মধুপর্ণা শ্রীমানি ম্যামকে। আমি রিকোয়েস্ট করবো উনি আসুক এবং উনি তোমাদের সাথে কিছু ব্যাপার নিয়ে আলোচনা করুন, বা সেই প্রশ্নগুলো উনি তুলে ধরুন যেগুলো আগামী অ্যাসপিরেন্টসদের জন্য ভীষণ রেলেভেন্ট। এই যে তোমাদের জার্নিটা, যে 11-12-এ তোমরা পিসিএমবি নিয়ে পড়ছো, তোমরা ডিসাইড করেছো তোমরা নিট দেবে, দেন তোমরা নিট ক্র্যাক করলে, এবং তারপরে তোমরা এখন এমবিবিএস পড়ছো, ইউর বিকামিং অ্যান সাকসেসফুল ডক্টর। এই যে জার্নিটা, এখানে তোমরা কি কি মানে সমস্যা সম্মুখীন হয়েছো, বা কোন কোন জিনিসগুলো তোমাদেরকে হেল্প করেছে, এবং আগামী দিনে এই সাজেশনস গুলোকে পাথেয় করে অ্যাসপিরেন্টসরা হয়তো অনেক বেশি হেল্পফুল হবে, এবং তারা হয়তো অনেক ইজিলি ব্যাপারটাকে সলভ করতে পারবে প্রবলেমগুলো। আর তোমাদের এই জার্নিটা থেকে যে সাজেশনস গুলো ওরা পাবে, সেটা থেকে ওরাও ওদের অনেক প্রবলেমস এর জন্য হয়তো আগে থেকে মেন্টালি প্রিপেয়ার থাকবে। So I will request ma'am to come and have a discussion with you all. আমি আই থিঙ্ক স্টার্ট করার আগে আমি সিন্স এখানে অনেকে দেওঘর রামকৃষ্ণ মিশনের স্টুডেন্ট, আমি একটা জিনিস জানতে চাই, মানে ইট ইজ আ ভেরি ইন্টারেস্টিং টপিক। ইনফ্যাক্ট আমরা শুনে থাকি যে ডিসিপ্লিন নিয়ে প্যারেন্টসরা বলেন, মোবাইল এডিকশন নিয়ে প্যারেন্টসরা বলেন, ফোন নিয়ে সারাদিন বসে আছে এটা নিয়ে প্যারেন্টসরা বলেন। এবার দেওঘর বা কোনো রামকৃষ্ণ মিশনেই discipline is number one, secondary is education, right? And they have a lot of কি বলবো years of experience to prove যে it works. না হলে
say it started so long ago and এখনো in 2025 এও রামকৃষ্ণ মিশনে মানে চান্স পাওয়ার জন্য লাইন দিয়ে স্টুডেন্টসরা ওয়েট করে, knowing যে there is going to be a lot of discipline, there is going to be rules, principles, a certain lifestyle that say যারা বাইরে আছে রামকৃষ্ণ মিশনের বাইরে বা অন্যান্য স্কুলে বাড়িতে থেকে পড়াশোনা করছে, they do not have to go through that, right? Why do you think যে people still want to go to Ramakrishna Mission? ছোটবেলা থেকে রামকৃষ্ণ মিশনে পড়ছে, উত্তরটা দেবে। সায়ন বলো, আমার এমনি ছোটবেলা থেকে পড়াশোনা ছিল। কোন ক্লাস? আমি কেজি 1 থেকে পড়েছি। ওকে, ভেরি নাইস। তো বাবা মারও স্বপ্ন ছিল, আমারও এমনি ভালো লাগতো, নিজের ভেতর থেকে কেমন একটা চাহিদা পড়বো রামকৃষ্ণ মিশনে, একটা ভালো লাগতো। ও সেরকম। মুখ মুখ চেপে হাসছে, যে এত গুড বয় তো নয়। না, বাট উই অ্যাকচুয়ালি ওয়ান্ট ইউ নো একটু স্ক্যান্ডালাস হলেও চলবে। আমি এই লিঙ্কটা নয় পাঠালাম না মহারাজকে। না না, আমার No, এরকম- but I really want the honest answer একটাই কারণে যে I think people want to know. না, একটা জিনিস হচ্ছে রামকৃষ্ণ মিশনে পড়লে মানে আমাকে মানে বাইরের জগতে মানে এমনি থেকে যাচ্ছি, যেমন বাইরের পরিবেশ থেকে একটু আলাদা, মানে সবাই ওখানে পড়াশোনা করছে, ভালো জিনিস করছে বা আমরা ভালো জিনিস দেখছি, ওই স্রোতের সাথে আমরা এমনি বয়ে যাবো, মানে যেমন মানে ঠিকঠাক মানে একটা হয়ে যায় কিছু একটা। আচ্ছা, তো যেমন 4 অবধি দেখেছি, তারপরে 5 থেকে আবার সেরকমই 10 অবধি দেখার পরে রামকৃষ্ণ মিশনে পড়াটাই ভালো, মানে একটা ঠিকঠাক জায়গায় নিয়ে যাবে জিনিসটা, মানে কোনো ডাইভারশন নেই, কিছু নেই। distractions নেই। Fair enough. And বাকিরা? অর্কপ্রভ বলো, সব থেকে ওই হাসছে। আমি তো 2 বছর পড়েছি। আমার আর তাও why did you choose দুবছর? আর তোমার জন্য তো it is more unique. বাইরের ডিস্ট্রাকশন গুলোর পর না, তোমাকেই বলতে হবে, অন্যদের দিচ্ছে। হ্যাঁ, বাইরের ডিস্ট্রাকশনের পরও why did you want to go? মা বাবা জোর করে মেরে ধরে পাঠিয়ে দিয়েছে নাকি you জোর actually করে। wanted to go? মানে মিশনের এক্সাম দিয়ে তো ভাবিনি যে হয়ে যাবে, মানে এটা হ্যাঁ। লাক বাই চান্স বা কিছু হয়ে গেছিল, কারণ কি পরীক্ষা খুবই কঠিন পরীক্ষা আর অনেকজন দেয় পরীক্ষাটা, তো হয়ে যাওয়ার পর তো মনে হলো যে ডেস্টিনি, যেহেতু তো গেলাম, তো ভালোই এক্সপিরিয়েন্স, খুব ভালো এক্সপিরিয়েন্স। 2 বছর মানে কমপ্লিটলি একটা আলাদা লাইফস্টাইল, একটা ডিসিপ্লিনের মধ্যে, উইদাউট ফোন, মানে 10 অব্দি ফোন ছিল তো, কিন্তু ওখানে কমপ্লিটলি আউট অফ ফোন, মানে Right. যা হচ্ছে সব একে অপরে, মানে ডিসকাশন, যে পার্টটা গ্রুপ ডিসকাশন, এইসব জিনিসগুলো অনেকটা এনহ্যান্স হয় ওই জায়গাটায়। তো বছর অনেক বন্ধু বানিয়েছে। হ্যাঁ, বন্ধু, ওটা একটা ব্যাপার যে মিশনের বন্ধু যারা হচ্ছে তারা একদম মানে লাইফ লং। Fair enough, fair enough. আচ্ছা, এবার জেকবকে একটু জিজ্ঞেস করব। বাকিরাও ইউ ক্যান ফিল ফ্রি টু আনসার ইফ ইউ নো। আমি জিজ্ঞেস করব যে মিশনের যে লাইফস্টাইল, হাউ ডু ইউ থিঙ্ক ইট হেল্পড ইন ইউ অ্যাকচুয়ালি প্রিপেয়ারিং ফর MBBS? 5 বছর যুদ্ধ, এটা ডু ইউ থিঙ্ক দ্যাট মেন্টালি ইউ আর মোর প্রিপেয়ার্ড টু ডু দিস? ম্যাম, যখন আমরা মিশনে ছিলাম তখন আমরা সকালে উঠে ওই স্টাডি থাকতো, মানে স্কুল স্টাডি, তো ওটাতে ওই 1-1.5 ঘন্টা পড়তাম। তারপরে স্কুল আওয়ার্স থাকতো, স্কুল যাওয়া কম্পালসারি, তো সেখানে স্কুলে যেটা পড়াতে হবে সেটাই মানে পড়তাম আর কি। তারপরে হলো হচ্ছে রাতে এসে খেলতে যাওয়া কম্পালসারি। হ্যাঁ, এবার খেলতে যেতাম, মানে প্রতিদিনই প্রায় যেতাম, না হলে মানে বাইরে সেটুকু লেজার টাইম। এবার ওই টাইমে কেউ পড়াশোনা করতেও না, আর কেউ যদি চাইও ওই টাইমে পড়তে কারো ভালো লাগবে না, কারণ আশেপাশে সবাই খেলতে চলে গেছে। তারপরে মেডিটেশন, ওই প্রেয়ার টাইম যেটা থাকতো, তো ওই টাইমে পড়ার কোনো ব্যাপার নেই, কারণ মেডিটেশন ওখানে যেতেই হবে প্রেয়ারে। এবার তারপরে হচ্ছে রাতে স্টাডি থাকতো হচ্ছে 2 ঘন্টা 2-2.5 ঘন্টা মতন। তারপরে খেয়ে দেওয়া একটা ফাইনাল, যেটা আমরা হোস্টেলে স্টাডি করতাম, তো ওটা হচ্ছে এই ধরে নিন 1 ঘন্টা বা 1.5 ঘন্টা। তো সব মিলিয়ে হচ্ছে লেস দেন 6 আওয়ার্স, অ্যাপ্রক্সিমেটলি 6 আওয়ার্স আমরা পড়াশোনা করতাম, মানে এই 11-12। এবার আমি যখন এটা কম্পেয়ার করি মানে অন্যদের সাথে বাইরে, অনেকে বলে যে আমরা 14 ঘন্টা পড়েছি, 15 ঘন্টা পড়েছি। ব্যাপারটা হচ্ছে যদি কেউ নিটের জন্য 14-15 ঘন্টা পড়ে, তাহলে MBBS এ তাকে 24 ঘন্টা বেশি পড়তে হবে দিনে। তো ব্যাপারটা হচ্ছে ওখানে যে আমরা নিটের যে পড়াটা, যে সিলেবাস, নিটের সিলেবাসটা কম্পিটিটিভ, কঠিন অবশ্যই, বাট জিনিসটা অনেক ছোট, মানে কম্পেয়ারিং টু MBBS। তো সেখানে আমরা দিনে 6 ঘন্টা পড়তাম। হ্যাঁ, ফাইনাল কিছু 3-4 মাস আমরা পড়েছি, একটু বেশি পড়েছি, এটা পড়তেই হবে, কিন্তু রেগুলারলি 6 আওয়ার্স পড়ার পরে ফাইনাল কিছু একটা মানে লাস্ট এক গো দিয়ে কিছু লাস্টে 3 থেকে 4 মাস ওই 9 ঘন্টা 10 ঘন্টা এরকম পড়ে
তো সেটাতেও আমরা মোটামুটি ভালোই রেজাল্ট করেছি। তো সেখানেই ব্যাপারটা যে এমবিবিএস এর সাথে যখন কম্পেয়ার করি তখন মানে ওই সেই চাপটা লাগে না যে আমার সময় নেই, মানে টাইম ম্যানেজমেন্টটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা Very ওখান থেকে important. শিখেছি। খুব খুব ইম্পর্টেন্ট। আর আরেকটা হচ্ছে কি যে মোবাইল ডিস্ট্রাকশন, এটা একটা পয়েন্ট আমাদের ওখানে মানে কম্পেয়ার করার জন্য, যে ওখানে আমাদের মানে আমরা যে ঢুকে গেলাম, তো আমি আরকেএমে 2 বছর ক্লাস করতে পারিনি কোভিডের জন্য, তো 1.5 বছর ক্লাস করতে পেরেছিলাম। তো আমি 2021 নভেম্বরে জয়েন করেছি ওখানে। তো তখন প্রথমে তো তার আগে লং 2 ইয়ার্স কোভিডের জন্য আমাদের সব কিছু অনলাইনে শিফট হয়ে গেছিলো। তো তারপরে যখন ওখানে ঢুকলাম তখন ওখানে কিন্তু একবারের জন্য মনে হয়নি যে ফোনটা কোথায়। তো মানে জিনিসটা এতটাই ডিসিপ্লিন, এতটাই পারফেক্টলি প্রিসাইজলি শেপড, ঠিক আছে, টাইম টেবিলগুলো এতটাই সুন্দরভাবে সাজানো যে কোনো সময় মনে হবে না যে একটু ফোনটা দেখি। তো ফোনটা তো নেই, ইচ্ছা করলেও দেখতে পাবো না, কিন্তু ওটা মনে হবে না যে ফোনটা একটু দেখি। তো ওটাই আর কি। এখন সেইটা ফোনও আছে, ইচ্ছা করলে দেখতে পারি, কিন্তু ওই সেই টাইপের যদি একটা ডিসিপ্লিন রাখতে পারি তো লাইফে তো অনেকটাই কাট করা যায় আর কি। এটাই। ফেয়ার এনাফ। আমার সাবজেক্ট সাইকোলজি, এন্ড আমি সাইকোলজি নিয়ে পড়েছি। এমবিবিএস এর একটা পার্ট আই থিঙ্ক তোমাদেরকে পড়তে হয়। আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ টু স্টাডি সাইকিয়াট্রি। স্পেসিফিকেশনস তো একটা আছে সাইকিয়াট্রিতে আফটার ডুইং এমবিবিএস। তো আমি যেখানে পড়েছি দ্যার ইজ আ ডেভেলপমেন্টাল থিওরি। আই এম শিওর যে ওয়ান্স ইউ স্টাডি দ্য মাইন্ড, দ্য ব্রেন, as doctors you already have an idea about it, je you know about dopamine, and phone ba reel scrolling is something that actually triggers the release of dopamine, which again is very addictive. And সেই জন্য আজকালকারের বাচ্চা বলো বা even adults, we do something যেটা আমার ভাই recently আমায় শিখিয়েছে, the term called doom scrolling. That is, without any reason or without any specific thing, you just keep doing it. Yes. I'm glad that in India, our future doctors are fantastic. They do not know what doom scrolling is. They're doing the right thing. They're studying. Please go to them when they become doctors and open their chambers. And I think that is fantastic. But আমার ভাই আমায় শেখায় যে তুই যেটা করছিস না বসে বসে এটাকে বলে doom scrolling. So even me, sometimes I get into the trap of doom scrolling, and it can be very addictive karon mane neurologically can be explained. So ami jante chai je now that you have full access, now you have your phones, ekটু তোমরা কভার করেছো অলরেডি এটা, you have your phones, you've got other tech, and এখন in this time of AI, in this time of technological একটা revolution so to say, সব জায়গায় আমি মনে করি যে there has to be a balance. So I am sure even as doctors you have to put a balance, or you have to strive to have a balance সব জায়গাতে, সেখানে টেকনোলজি অ্যান্ড মেডিসিন, পড়াশোনা অ্যান্ড সোশ্যাল লাইফ, or your personal upliftment, everything. আমরা কেন কিছু ডাক্তারের কাছে যাই আর কিছু ডাক্তারকে একটু অ্যাভয়েড করি? Because your personality, the way you're attending to patients, it's got to do a lot with that. Technology is this small tool which is like a world that we have in our hands. So how do you strive that balance, both technology and পড়াশোনা? I think that can ট্রান্সলেট অনেক কিছুতে। আমরা কাজে কি করে এই ব্যালেন্সটা করতে পারি, বা তোমরা পড়াশোনায় কি করে করতে পারো, বা পরবর্তীকালে হাউ আর ইউ গোয়িং টু ব্যালেন্স ইট? কারণ আই থিঙ্ক যে উই ক্যান অল এগ্রি যে আমরা এখন বলতে পারি না আজকালকার দিনে যে না আমরা ফোন দেখবো না, আই এম নট গোয়িং টু টাচ মাই স্মার্টফোন। ইউ ক্যানট ডু দ্যাট, রাইট? And if you do that, you're going to become irrelevant, right? তো আমি একটু চাইবো যে তোমরা এটা নিয়ে বলো, অর্ণব বা তুমি বলতে পারো এটা নিয়ে। ফোন ছুঁইবো না এটা তো হতে পারে না। আমার মনে হয় দুটো ব্যালেন্স করাই বেস্ট ওয়ে। কারণ মানে আমি নিজে যখন আমার এটা ক্লাস 10-এর পর থেকেই যে তখন একটা ছিল যে বাবা মা মাধ্যমিক হয়ে গেল মানেই ফোন হাতে দিয়ে দিচ্ছে। তো আমার একটা তখন এটা ছিল যে না, মাধ্যমিকটা হয়ে গেল আমি ফোনটা নেব না এখন, আমার নিজের অন্তত আপলিফটমেন্টের জন্য। কিন্তু কোভিড আসলো,
ফোনটা পেলাম, তাও আমি খুব কন্ট্রোলে করে মানে ফোনটা করে রাখতাম যে যখন ক্লাস হচ্ছে তখন ফোনটা নিলাম, Right. কিছু নোটস নেওয়ার হতে তখন ফোনটা নিলাম, তারপরে বাবাকে দিয়ে দিতাম বাবার ফোন। তারপর আস্তে আস্তে সেই ফোনটা আমারই হয়ে গেল, কিন্তু তারপরেও আমিও একটা ব্যালেন্স রাখতাম। নিট পাওয়ার পরেও মানে যখন এমবিবিএস এর সিলেবাস দেখছি তখন ওটা আমার মাথায় থাকতো যে মানে ফোনটাকে আমি একটা টাইমে পার্টিকুলার টাইমে যখন হয়তো খেতে বসেছি বা একটু বোর্ড লাগছে অনেকটা পড়েছি, তারপরে একটু ফোনটা নিলাম। তো এটা এখন আমি করি, মানে রাত্রিবেলা একটুখানি টাইম ফোনটা দেখলাম বা দুপুরবেলা খাওয়ার পরে একটু টাইম ফোন দেখলাম, বাকি টাইমটা আমার স্টাডিজে। তো ওই ব্যালেন্সটা আমি এখনো করার চেষ্টা করি, যাতে মানে মানে ফোন দেখবো না এটা না দেখলে সেটা কি হয়, অনেক কিছু ইনফরমেশন আমরা ফোন থেকে পাই, ঠিক। সেটাই মেইন। আর আমাদের যেহেতু এখন অনলাইন বেসিসটা অনেক বেশি, অনেক কলেজের নোটিশ হোক বা কোনো মানে পিডিএফ বেসড পড়াশোনা যেগুলো এখন, সেগুলোও ফোন থেকে করা, অ্যাক্সেস করা। তো মানে সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি চলছে আমার। Fantastic. Arnav, what do you want to say? না, আমার মনে হয় যদি প্রায়োরিটিসগুলো ফিক্স করা থাকে তাহলে ফোনের অ্যাডিকশনটা কোনো একটা মানে খুব বড় কথা নয়। যে আমার প্রায়োরিটিস ফিক্স থাকলে আমি ধরুন ভালো এখন এমবিবিএসে আছি, আমাকে ডাক্তার হতে হবে ভালো একটা, সো অল মাই ওয়ার্ক আমি যা যা আনুষঙ্গিক কাজ করছি সব আমার ডিরেকশন দিবে কীভাবে স্টাডিসে ইমপ্রুভমেন্ট নিব, কী করে আরও নিজেকে রেলিভেন্ট করবো যখন মানে এই যেভাবে যুগটা এগিয়ে চলছে কী করে ওর সঙ্গে তাল রেখে এগিয়ে যাবো। সো এটাই আমার বলার, যে প্রায়োরিটিস ফিক্স থাকলে তারপর এই ফোনের অ্যাডিকশনটা কমানো যাবে বা ফোনকে কন্ট্রোলে রেখে ইউজ করা যাবে, যেটা আমার স্টাডিজে বা গ্রোথে হেল্প করবে। অর্ণব, কুইকলি আমি আর একটা পয়েন্ট একটু তোমার সাথে ডিসকাস করে তারপর উইল মুভ অন টু দ্য নেক্সট কোয়েশ্চেন। 11-12 অ্যাটলিস্ট 10 পর থেকেই পেরেন্টস স্টুডেন্টস সবাই ভাবে যে কিভাবে নিট প্রিপারেশনটা করব, অ্যান্ড বাড়িতে যাব, বাইরে যাব, কোথায় যাব, অনেক কিছু ভাবে। তুমি তো বাড়ি থেকে করেছো, অ্যান্ড বাড়ি থেকে করেও যে ইউ ক্যান নট অনলি বি সাকসেসফুল বাট দেন অলসো pretty satisfied in the career path that you have achieved. Why do you think যে it doesn't matter তুমি কোথা থেকে করছো? It matters again, like you said, priorities যাতে ঠিক থাকে. What went through your mind? ম্যাম, আই থিঙ্ক যে কোনো এক্সামে এক্সেল করার জন্য আমাদের এখন যেমন অনলাইনের যুগে প্রচুর রিসোর্স আছে আমাদের কাছে, মানে রিসোর্স এত আছে যে আমরা নিতে পারবো না। সো এক্ষেত্রে ব্যাপারটা যে কোনো একটা ইনস্টিটিউশন বা যে কোনো আমার যে টিচারের কাছে পড়তে ভালো লাগে আমি ওই স্যারের কাছে ফিক্স করে নিলাম যে আমি এই স্যার যা বলবেন আমি মন দিয়ে ফলো করবো। ঠিক। মানে ব্যাপারটা হচ্ছে যে যে কাজটা করবো ওতে নিজের 100% দিব। আর তারপর তাহলে এটা হলে ডিস্ট্রাকশনটা হবে না, প্রায়োরিটিস ব্যাপারটা এখানেই ফিক্স হয়ে যাবে। আর এভাবেই মানে পাথটা পেয়ে পাবে কেমন করে এগিয়ে যাবো, পরীক্ষা এক্সামে ক্র্যাক করা বা এখন যেমন ডক্টর হওয়ার এটাই। Okay, fantastic. I think এটা একটা very important point যেটা অর্ণব আমাদের বললো, যে it is very important to find that teacher যার কাছে তোমার পড়তে ভালো লাগে। It doesn't matter কোথায় আছে। I am the representative of Pathfinder, কিন্তু আমি তাও বলবো তোমার যদি টিচার স্যুট না করে, no matter how brilliant the teacher is, no matter how great the institution is, it doesn't matter. So and another thing is যে 200টা টিচারের কাছে যেও না। আই থিঙ্ক তোমরা সবাই এটাতে এগ্রি করবে যে তোমাদের বোর্ড নিয়ে you did not worry at all. You did not. Look at their faces. They're laughing. They're like, what board? Especially RKM students. 10 days enough. 10 days enough. We should put that on a t-shirt. বোর্ডস এর আগে তো মেন্স হতো, তো মেন্স এর রেজাল্টের পরে সবাই বোর্ডস এর পড়াশোনা, আমরা তো তাই করেছি। শুধু ইংলিশের জন্য আমরা বুঝতে পারতাম। We'll give this mic to them. হ্যাঁ বলো। না, অ্যাকচুয়ালি বোর্ডের জন্য আমরা সেরকম পুরো বছর কোনোদিন পড়াশোনা করিনি সেভাবে। আমরা শুধু এমসিকিউ সলভ করতাম কোশ্চেন প্র্যাকটিস করলে। আর এক্সামে কোনো মানে আমাদের স্কুলের যে এক্সাম হয় ওগুলো এক সপ্তাহ আগে ইংলিশটা ধরলাম, যতগুলো স্টোরি বই আছে। Story আছে. Look at their faces. Please zoom into their faces and look how casual they are about this. And these are toppers, mind you. আমাদের প্রি বোর্ড হয়েছিল, প্রি বোর্ডে আমি স্টার্ট করেছিলাম 20 দিন আগে মোটামুটি। বেশি টাইম লেগেছিল ভাই। আরে স্টোরিটা ভালো লেগে গেছিল। না মানে আমার তো স্টোরি গ্রাফ
করতে সমস্যা হতো, একটু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বেশি হয়ে যাচ্ছিল না, হঠাৎ করে এন্টার হয়ে গেল লাইফে। তার মধ্যে আমাদের লেখা অভ্যাস না, এটা আমাদের সব থেকে বড় প্রবলেম। আর সিবিএসসি বোর্ড এক্সামস গুলোতে বহুত লিখতে হয়, হুম স্পেশালি ইংলিশে তো লিখতেই হয়। এবারে আমাদের সময় কোশ্চেন একটু লং এসেছিল, হুম তো তাই জন্যই নাম ঠিক আছে, কিন্তু কিছু যায় আসে না। হ্যাঁ, actually that is true because এখন now that they are blossoming doctors ওদের কিন্তু যায় আসে না। তো এইটা again like I said যে it takes only 10 days should be put on a t-shirt and we should distribute it to all aspirants of NEET and JEE because যেটা ওরাও বলছে আর যেটা আমরা জানি এখন আমরা we are very aware of what the realities are and what what the demands of this examination is. আমরা প্রচন্ড aware যে টপিকটা কনসেপ্টটা একবারই হয়, সেটা কম্পিটিটিভ অ্যান্ড বোর্ডে আলাদা হয় না। ভেক্টর একবার পড়লেই ভেক্টরই হয়, ইট ডাজন্ট চেঞ্জ। অ্যান্ড লাইক আই সেড যে ভালো বা তোমার পছন্দের টিচারকে ধরো and what you need to do is learn or understand the topic. What differs and what they are also saying is practice. বোর্ডের প্র্যাকটিস ওই লিখতে হয় অনেক, সেইটা একটু শেষের দিকে করে নিলেই আই থিঙ্ক ইজ এনাফ। হোয়াট ইজ ইম্পর্টেন্ট হলো এমসিকিউটা প্র্যাকটিস করি না, আমি লাস্ট অবধি পড়েই গেছি, ম্যাথসও হতো আমি রাইট। ডাইরেক্ট লিখেছিলাম এক্সামে। না অ্যাকচুয়ালি সত্যি কথা, আমি ডাইরেক্ট এক্সামে আমি ডাইরেক্ট লিখতাম, আমি আর লিখতাম না। আর শেষ হতো না, লেখা কি প্র্যাকটিস করবো, ঠিক ওই ঠিক অল ইন ওয়ান বই হয়, বই থেকে শুধু পড়তাম কোশ্চেন অ্যান্সার গুলো। আর একটা জিনিস আমার ছিল পিসিএমবি, এদের ছিল পিসিএমবি ছিল, কিন্তু আমারও পিসিএমবি ছিল। ও মাই আমাদের গড, কোচিং যেহেতু আমাদের নিট অপশনাল বেসড, ছিল না, তো আমাদের সবকটা সাবজেক্টে মানে একটা হ্যাঁ তুই respectable ম্যাথসটা আর কি পুরো বছর করতে হয়, কিন্তু আমরা ম্যাথসও করতে হয় না। সায়ন ম্যাথস করতে হয়, ও ম্যাথসে একটু ভালো, হ্যাঁ। এও ম্যাথসে ভালো, যে অ্যাডভান্সের কোশ্চেন আর করতে। তুমি? আমি করতাম না, আমি সলভ করতাম এনসিইআরটি এক্সামের আগে, তো ওটা এনাফ, ওটা দিয়ে আমার বোর্ড এক্সাম হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা অ্যাকচুয়ালি গোলটা ক্লিয়ার থাকতে হবে, যে কারো যদি গোল থাকে যে আমি নিট ক্লিয়ার করব, তাহলে নিটেই ফোকাস করতে লাগে। এবার নিট বোর্ড যেইও করব, আমি আইজারে দেবো, তখন একটু সমস্যাটা হয়ে যায়, মিক্স আপ হয়ে যায়। টেস্ট করার জন্য বলি না না, আচ্ছা তাই আর কি। let us go to your life as blossoming doctors. প্রথমে আমায় বলো যে তোমরা কি সবাই হস্টেলে থাকছো? আমি ডে স্কলার। আমি হস্টেল, ডে স্কলার। মাত্র আমি হস্টেল লাইট। মাত্র ওই হোস্টেলে আচ্ছা তাহলে আমি তোমাকেই জিজ্ঞেস করি, আমি নিজে হস্টেলে ক্লাস 12 এর পর থেকেছি। হোয়াট ইজ হস্টেল লাইফ লাইক? হোস্টেল লাইফ তো আমি বলবো সব থেকে বেস্ট। বেস্ট, ইয়েস আই এগ্রি। আমরা যেহেতু ফার্স্ট ইয়ারে আছি এমবিবিএস এ, তো মানে হ্যাঁ ফার্স্ট ইয়ারে যেহেতু অনেক জুনিয়র আমরা সব থেকে, আর আমাদের হোস্টেলে এনআরএস এর হোস্টেলে সিনিয়র্স আর জুনিয়র সবাই একসাথে থাকে। ইভেন আমার রুমে এখন দাদা ইন্টার্ন আছে, ঠিক আছে, তো ওই তাই জন্য আর কি একটু কাজ ফাজ মাঝে মধ্যে খাটায়। তো ওইটা ফার্স্ট ইয়ারে শুধু, আর ফার্স্ট ইয়ারটা একবার পাস হয়ে গেলে তখন সেকেন্ড থার্ড ফোর্থ আর ফাইনাল ইয়ার আর ইন্টার্নশিপ অনেক ইজি হয়ে যায়। তাই হোস্টেল থেকে সবকিছু একটা সুবিধা হয়ে যায়। ডে স্কলার থাকলে কি বাইরে থাকলে, হ্যাঁ প্ল্যানিংটা শুনবো, হোয়াট ইজ দিস প্ল্যানিং? এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। গুড ডক্টর জুনিয়র গুড ডক্টর হ্যাঁ কি বলছিস? হ্যাঁ কি 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 না, শুনি মানে- শুনি। ওর প্ল্যান হচ্ছে যে হ্যাঁ তাও একটু শুনি। না আমি বলছি হ্যাঁ বলো। ও অনেক জল মিশিয়ে বলবে, বুঝে গেছি। না PG-13 ভার্সন। হ্যাঁ আমি কি বলছিলাম, হ্যাঁ মানে আমার প্ল্যান আর কি সেরকম কিছু না, ওই সেকেন্ড ইয়ারে উঠলে মাঝে মধ্যে একটু এক্সামে প্রেসারে এসব হয় না, একটু স্ট্রেস রিলিফের জন্য একটু 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 কন্টিনিউ গুড ডক্টর না লাইফে আমরা অনেক ভালো, আমাদের মেন্টালিটা ভালো। হঠাৎ করে মানে টেড টক দিতে শুরু করে দিল কেন বুঝতে পারছি না, মোটিভেশনাল টেড টক। প্রমাণ দিতে হবে না যে মিশনের ছাত্র, ওটা প্রমাণ করতে হবে না, যেটা আসছে বলে ও এখনো অরিজিৎ মহারাজের ভয় কাঁপছে। আরে না মানে ওই ব্যাপার না, একটু মানে ওই
ইন্টারাকশন হয় জুনিয়র সিনিয়রদের মধ্যে, তো ইন্টারাকশনটা আর কি করতে ভালো লাগে একটু। ফ্রেন্ডলি ইন্টারাকশন, I think ডে স্কলার এক্সপেরিয়েন্স। ডে স্কলার কোনো এক্সপিরিয়েন্স নেই। কোনো এক্সপিরিয়েন্স নেই। না ফ্ল্যাটে থাকে, একা থাকে। ও এ তো হস্টেলের থেকেও ভালো। একা থাকে না, মানে ব্যাপারটা হচ্ছে ওটা আগে থেকেই ছিল, মানে ওখানে আমার বাড়িটাই ছিল। আচ্ছা আচ্ছা তো ওটা আচ্ছা, আগে কিন্তু জেনে এখন ছিল- এক্সপোজার আছে। না মানে একা থাকি না, মানে মা বাবা আসে, উইকলি আসে একবার করে, সপ্তাহে উইকেন্ডসে আসে মা ছেড়ে বাবা। তো একা থাকিস। হ্যাঁ তো আজব। এরা কিন্তু এমবিবিএস জার্নিটাকে এতটা ফান করে ফেলেছে, ইফ ইউ থিঙ্ক দিস ইজ গোনা বি অনলি ফান, ইউ আর ভেরি রং। এরা মিসলিড করছে। অ্যাকচুয়ালি হ্যাঁ? আমি বলতে চাই যে এমবিএস লাইফটা মোটেও ফান না, ফার্স্ট ইয়ার থেকে বুঝে গেছি। আর অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে অনেক ফ্রাস্ট্রেশন হবে, অনেক ফ্রাস্ট্রেশন হবে, আর অনেক সমস্যা হবে, তাই এক্সামের সময় তো স্পেশালি। তো ওই জায়গাগুলো তখন মনে হলো যে কেন ইন্টারাকশনটা ওসব করলাম, অনেক হবে, পড়াশোনা করা হবে। উচিত, ফ্রেন্ডলি ইন্টারাকশন দরকার নেই। ওইগুলোর জন্য রেডি থাকতে হবে, আর ফান কি আমাদেরকে খুঁজতে হবে ওইসব ফ্রাস্ট্রেশনের মধ্যে ফান এটা কিন্তু পুরো মানে একদম সাদগুরু হয়ে গেল। ভীষণ মেন্টালিটি বেরোচ্ছে। না অ্যাকচুয়ালি এটাই রিয়েলিটি, মানে ফান খুঁজতে লাগবে এরকম, মানে এমবিএস এ ফান পাওয়া একটু মুশকিল। কি করিস ওই ফানের জন্য? ফেস টু ফেস আচ্ছা, একটা প্রোগ্রাম কুইকলি মুভিং অন। তুমি ডে স্কল মানে বাড়ি থেকে ট্রাভেল করো, তুমি তোমার তো মালদায় বাড়ি। আমার পিজি আছে। ও মানে তুমি এখানে হস্টেলে থাকো, হস্টেলে না, আমার পিজিতে থাকো, হস্টেল পিজি একা এভরিথিং ইজ গুড। তো তোমরা একটু বলো হোয়াট ইজ ইয়োর এক্সপিরিয়েন্স লাইক, মানে তোমরা এনি ওয়ান অফ ইউ ক্যান সে। আমি তো বাড়ি থেকে যাওয়া আসা করি, তো আমার বলতে গেলে কোনো স্বাধীনতাই নেই। এই বাবা খারাপ অবস্থা। হ্যাঁ মানে কখন যাচ্ছি কখন ফিরবো সেটাও আমাকে বলতে হবে। তো ওই বাড়ি থেকে যাওয়া আসা, বাড়ি ফেরা, এইটুকুই। আর ওরা যেটা বললো আমি বুঝতে পারছি, মজাও আছে ওদের। ফার্স্ট ইয়ারটা খুব হেক্টিক যাবে এটা আমি জানি, আমার ব্যাচমেটরাও গেছে। তো সিনিয়রের থেকে শোনো। আমি খারাপ নই কিন্তু। তো আমার ব্যাচ খারাপ হলেও ঠিক হবে, এটাও কিছু করার নেই, কান্ট হেল্প। তো আমি দেখেছি আমাদের সিনিয়র মানে যেভাবে আমার ব্যাচমেন্টের উপরে করেছে, রিলেট করতে পারছি। ও যেটা বলছে যে হেক্টিক যাবে, হ্যাঁ ফ্রাস্ট্রেশন আসবে, তারপর তোকে আবার ওই হ্যাপিনেস খুঁজে নিতে হবে। হোয়াট অ্যাবাউট র্যাগিং? তোমরা জীবনে র্যাগিং ফেস করেছো? আমি ফার্স্ট ইয়ার্সদের জিজ্ঞেস করবো, তারপর ফাইনাল ইয়ার কেও জিজ্ঞেস করবো করেছে আমি কিনা করি। কাউকে ইন্টারাকশন। সিরিয়াসলি একটা ফানি গল্প শোনাও, শেয়ার করো। নাচিয়ে টাচিয়েছে? হ্যাঁ হ্যাঁ ওটাই শুনি, নাচানোটাই শুনি। ও আরে না মানে আমাদের ফ্রেশার্স হয়েছিল, যে ফ্রেশার্স এর আগে একটু ইন্টারাকশনটা বেশি হয়, ফ্রেন্ডলি ইন্টারাকশন সিনিয়র জুনিয়রদের মধ্যে, কারণ ওই ফ্রেশার্স এর আগে ইন্টারাকশন গুলো একটু লাস্ট ইন্টারাকশন বলে, মানে আমরা একটা এমবিবিএস ডিকশনারি type এর। বানাবো which will start with the word interaction. ফ্রেন্ডলি ইন্টারাকশন। Friendly interaction. ঠিক আছে, প্রেসারে আমাদেরকে মানে আমাদের হোস্টেলাইট স্পেশালি সবাইকে কিছু না কিছু পারফরমেন্স করতে হবে, স্টেজ পারফরমেন্স। Stage আর performance. বাকিগুলো তো আছে কম্পালসারি টাইপের, ঠিক আছে, কেউ পারুক আর না পারুক কম্পালসারি। তা আমরা অনেকজনই ডান্স করেছিলাম, এবার আমাদের ইন্টারাকশনে সবাইকে লাইন করে রেখেছিল, ঠিক আছে। ও তারপরে বলেছিল যারা যারা ডান্স করেছে মানে একটা ফ্রেন্ডলি প্র্যাকটিস টাইপের, মানে সামনে এসে গান বাজিয়ে দেবে স্পিকারে, একটু ডান্স প্র্যাকটিস। তাহলে সেটা কি আমরা আজকে একটু দেখতে পারি লাইভ? অন পাবলিক ডিমান্ড কি আমরা এটা দেখতে পারি একটু? আমার কিছু মনে হয় না। রাতারাতি ভাইরাল। ইন্টারনেট সেন্সেশন হয়ে যাবে তাহলে তুমি। Internet To sensation to দরকার to নেই। watch this, please contact Pathfinder. We are going to do a separate show on this. All right. Okay. তারপরে obviously this is the fun part. I wanted to share something. আমি ব্যাঙ্গালোরে ছিলাম হস্টেলে পিজিতে, and আমি 4 বছর পিজিতে থাকি, 3 বছর আমার আন্ডার গ্রাজুয়েশন ছিল, and 1 বছর I did a part time job while applying abroad for my masters. তো আমি যখন প্রথম যাই ওখানে জুনিয়র সিনিয়র মিক্সড পিজি ছিল, অনলি গার্লস অবভিয়াসলি, অ্যান্ড
আমাকে প্রথম দিন আমি যাই আমার রুম থেকে, আর একজন, আমি ক্লাস 12-এ প্রচন্ড লেবা ছিলাম, হ্যাঁ, কিছুই বুঝতাম না, কিছুই জানতাম না, গার্লস স্কুলে পড়েছি, আই হ্যাভ নো idea about how to talk to people, which again I'm going to come to on the next topic, talking to people, how to manage social situations. এটা কতটা ইম্পর্টেন্ট, আই থিঙ্ক আমাদের স্টুডেন্টসদের এটা বোঝানোটা নাম্বার 1 ইম্পর্টেন্ট, কারণ মা বাবাদের ধারণা প্রোটেক্টিভ হওয়ার জন্য এতটা রেস্ট্রিক্টেড করে দেওয়া হয় বাচ্চাদেরকে যে আফটার আ পয়েন্ট তারা জানে না হাউ টু ইন্টারাক্ট উইথ আদার পিপল, রাইট? সো আই ওয়াজ ওয়ান অফ দোজ। And আমি একজন দিদির রুমে গেলাম, and I said ki she was getting ready for a party, so makeup and everything. I said, oh my god, you look so pretty. She looks at me, আর বাটার করার জায়গা পেলে না, বেরিয়ে যা আমার রুম থেকে। This was her reaction. So obviously me being like, what did I do? ঠিক আছে, আমি চুপচাপ চলে গেলাম। তারপরে পরের দিন আমি there was a corridor, আমি ওকে পাস করছি, and I just said ki what you said the other day was not nice. আমাকে see, they know what happened to me. She held me by my t-shirt, বলে এরম ধাক্কা দিয়ে বললো যে রাস্তায় না কুপিয়ে মেরে ফেলবো, মুখটা বন্ধ রাখ, বলে she walked away. ঠিক আছে, and she was from like one of those, যাই হোক, I don't know. Anyway, তো censored. তো I cannot name states, বাবা, আমি তারপর কেস খেয়ে যাবো একদম না, we have to make it politically correct. Anyway, নিয়ে তারপর only friendly interaction. And that was the beginning, that was the first week of my time in PG. So I want to, তারপরে after, মানে by the end of it, the 3rd year end, we became best friends, that Didi and me. মানে আমি তখন, you know, she would tell me চল তোকে নিয়ে কোথাও ক্যাফেতে যাবো বা ঘুরতে নিয়ে যাবো and whatever. So this journey is something that everyone goes through as final year student. I think তুমি এটা অনেক হতে দেখেছো, বা এক্স্যাক্টলি, মানে হস্টেলে তো থাকি না আমি দেখেছি যে ওরা, মানে যারা হস্টেলে থাকে আমার ফ্রেন্ডসরা, সিনিয়র জুনিয়রদের সাথে এত ভালো সম্পর্ক ওদের। মানে প্রথমে তো শুরুতে একটু থাকলেও পরে ঠিক হয়ে যায় সব, তোরও পরে ঠিক হয়ে যাবে, চিন্তা নেই কিছু। হ্যাঁ, তো ফ্রেশার্স হয়ে গেল, তো এখন ঠিক হয়ে যাবে। সো আমি এটা জানতে চাই তোমাদের সবার থেকে যে হাউ ইম্পর্টেন্ট ডু ইউ থিঙ্ক ইজ সোশ্যাল ইন্টারাকশন, অ্যান্ড তোমাদের ক্লাস 12 এর লাইফ যারা মিশনে বা হস্টেলে আগে থেকেছে, আই থিঙ্ক দে আর মোর ইউজ টু টকিং টু পিপল বা ইন সোশ্যাল ইন্টারাকশন, কারণ তোমরা অনেকের সাথে থেকেছো। কিন্তু যারা বাড়িতে থেকেছে, আমি জানতে চাই যে whether you face any difficulty, এখন অনেকের সাথে কথা বলতে হয়, অনেকের সাথে ইন্টারাক্ট করতে হয়, do you think you face difficulty when you or faced difficulty? I think তুমি আর অর্ণব এটা বেটার বলতে পারবে। আমার তো মানে প্রথম থেকে আমি একটু ইন্ট্রোভার্ট, এটা ঠিক, কিন্তু যখন আমি প্রফেশনাল ফিল্ডে যাচ্ছি তখন মানে কথা তো বলতে হবে। এবার এটা আস্তে আস্তে এসেছে, কথা বলতে বলতে একটা টাইম আসে, মানে প্রথমে একটু হেজিটেশন হতো, এখন অতটা হয় না। এটা যত দিন যাবে, যত আমাদের টিচার্সরাও বলেন যে তোরা যত হিস্ট্রি নিতে আসবি ওয়ার্ডসে, তত তোদের আরো ইন্টারাকশনটা বাড়বে, আর ইন্টারাকশনটা বাড়লে তখনই পেশেন্টও খুলে বলতে পারবে যে তার অ্যাকচুয়াল প্রবলেমটা কি। তো কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওই জন্য আমার মানে আমাদের অনেকে কি হয় না, মানে মাঝে মাঝে খুব মাথা গরম করে ফেলে, বিশেষ করে ওপিডিতে এগুলো খুব দেখা যায়, খুব মাথা গরম হয়ে যায়। কিছু পেশেন্টের দোষ থাকে আমি মানছি, বাট তার এন্ড অফ দ্য ডেতে আমাদেরকে মাথা ঠান্ডা করে। অ্যাবসলিউটলি। অর্ণব, what do you think? তুমি এমনিতেই একটু কোয়েট, and look at them, they are like no different ball game altogether. But then এটাও is very interesting যে কলেজে গিয়ে I think you find a new personality or a new side to yourself, যেটা হয়তো তুমি আগে দেখোনি কখনো, বাড়িতে বাবা দেখেননি কখনো। তো what do you think about that? 12 অবধি তো আমার বাড়ি থেকে যাতায়াত ছিল স্কুলে, তো Just like me. হ্যাঁ, তো দেন যখন কলেজে ভর্তি হলাম আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানালো, ওখানে মানে আমরা খুবই বকবক করেছি, দিন রাত ওই গ্রুপে লেগেছিলাম।
তো মানে ওখান থেকে চেনা পরিচয়টা হয়েছিল, তো আর পরে কলেজে মানিয়ে নিতে প্রবলেম হয়নি, মানে ওদের সঙ্গে শুরু করলাম জার্নিটা, তারপরে ধীরে ধীরে কথাবার্তা হলো অনেকদের সঙ্গে। তো আমি তো অর্কপ্রভাকে অনেক পরে চিনেছি, সায়ান্নকে চিনেছি। হ্যাঁ, গেম খেলতে হ্যাঁ, হ্যাঁ, ওদের এখন তো একটাই গ্রুপ, এখন একটাই গ্রুপ। সি ডাক্তাররাও কিন্তু গেম খেলে, ইট ইজ ডুয়েবল, শুধু পড়াশোনা করতে হয় না। হ্যাঁ, সো দেন এদেরকে চিনলাম। তারপরে আর যখন ফ্রেন্ডলি হয়ে যায় তখন মানে কথা বলতে, ফিল্টারলেস কথা বলতে তখন একটু সুবিধা হয় আর কি। ফিল্টারলেস কথা, ফিল্টারলেস কথাবার্তা মানে ওই যে একটা প্রফেশনালিজম যেটা থাকে বন্ধুদের মধ্যে, ওটা থাকে না। তো ওই ব্যারিয়ারটা কেটে যায়। সো দেন এভাবে মানে একটু এক্সপ্লোর করা যায়, একটু খুলে কথা বলা যায়। ওয়ার্ড নাম্বার 2 এক্সপ্লোর, নাম্বার 1 ফ্রেন্ডলি ইন্টারাকশন, নাম্বার 2 এক্সপ্লোর। ওকে, বাট ডু ইউ থিঙ্ক যে এটা বা মানে এই ইন্টারাকশন বা সোশ্যালি মানুষদের সাথে কথা বলে ইটস হেল্পড ইউ আ লট? ইয়েস, এটা হেল্প করেছে অনেকটা, কারণ আলটিমেটলি আমাকে তো পেশেন্টের সঙ্গে ডিল করতে হবে। রাইট। সো আমাকে পেশেন্টের সঙ্গে মানে ফ্রেন্ডলি ভাবে মিশে ওর প্রবলেমটাকে বার করে আনতে হবে। সো এই ব্যাপারটাতে হেল্প করবে। Okay. এখনো আমাদের ওয়ার্ডে যাওয়াতে শুরু হয়নি, তো মেবি সেকেন্ড ইয়ার থেকে, সো তখন ওটা হেল্প। জেকব, আমি তোমাকে যদি বলি লিস্ট 3 থিংস বা 3 কোয়ালিটিস এনি অ্যাসপায়ারিং ডক্টর শুড হ্যাভ টু go through this 5 years, because আমরা দেখি অনেক ড্রপ আউটস 5 বছরে, যারা মেন্টালি they cannot take the stress, they cannot, while it is all fun and everything, but they cannot take it. তোমার কি এরকম, যদি তোমাকে আমি 3টে কোয়ালিটি বলি, what do you think? একটা হচ্ছে সেলফ ডিসিপ্লিন, সেলফ কন্ট্রোল, আর একটা টাইম ম্যানেজমেন্ট, আর একটা হচ্ছে কনফিডেন্স। ওকে, আচ্ছা, we will also have you tell us যে তোমার কি মনে হয়, বা তোমরা তিনজনেই বলতে পারো। সায়ন অনেকক্ষণ কথা বলে। কি বলবো, এই তো 3টে কোয়ালিটি। একটা হচ্ছে মজা, প্রথমে মজা। So you have to have fun. If you want to be a doctor, you should also enjoy it. যদি তোমার মনে হয় যে মানে ও মাই গড আমি ডাক্তার হয়ে ফাটিয়ে দেবো, অনেক রোজগার করব, শুধু ওটা করলে কিন্তু ডাক্তার হওয়া যায় না, রাইট? That is true. আর দ্বিতীয় একটা ডেডিকেশন, মানে আমি এই মানে জায়গাটা পেয়েছি, আমাকে এটাতে মানে একটা জায়গায় পৌঁছাতে হবে এইটা দিয়ে, মানে এই পজিশনটা থেকে, মানে আমাকে ভগবান দিয়েছে এই জায়গাটা, এটাকে আমাকে ইউজ করতে হবে। Okay, so your gratitude, you're very grateful for your আর আর কি বলবো, সবার সাথে একটা ইন্টারঅ্যাকশন, ওভারঅল a ইন্টারঅ্যাকশন, friendly interaction again. হচ্ছে ওয়ার্ড টাইম। আচ্ছা, অর্কপ্রভ, তোমরা বলতে পারো what you think. বল না ভাই, লাইন না, অর্কপ্রভ বলো। তিনটে কোয়ালিটি, সব কোয়ালিটি তো হয়ে গেল। না, তাও you said only পড়াশোনা, what else do you think is important? ফিফা মোবাইল, ই ফুটবল, কি বলবো, সবই তো ডিটারমিনেশন, মানে শুধু টেড টক। না, তোমার কি মনে হয় যে what you, it does not have to be a word also, but তোমার কি মনে হয়েছে যে এই জার্নিতে, now you've just started it, but what do you think helps you যে আমি প্রত্যেকদিন উঠে বইটা খুলে আবার বসবো পড়াশোনা করতে? এখন তোমার ইন্ডিপেন্ডেন্সও আছে, একা থাকো, মা বাবা বকাবকি করে না, আই থিঙ্ক ফোনে বকাবকি করে বলে এখনো কি মা বাবার ভয় পড়াশোনাটা করছো? না, এক্স্যাক্টলি, কেন করছো? করতে তো হবে, করতে তো হবে, বাট ওয়াই? সাবজেক্টের মধ্যে একটা ভালো লাগা তো থাকে। ইয়েস, আই থিংক দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ফিল্ডে ঢুকেছি তো সেটাকে ভালো লেগেই, তো ভালো লেগেছে বলেই ঢুকেছে এই ফিল্ডটাতে। So I think আমরা অনেকক্ষণ মজা করলাম, we had a lot of fun, we cracked jokes, but then the crux remains that they love what they're doing, and a realization ta through you can do it by discussing with family, with your teachers, with professionals, career counselors, kintu you have to sit with yourself first. Do I really like what I am studying? আমার কি বায়োলজিটা ভালো লাগছে? আমি কি জানতে চাই যে what else I can find in a human body, what other problem can I solve? কারণ what do you guys say in মানে in the medical field, আমরা
কতটা জানি একটা হিউম্যান বডির ব্যাপারে আর কতটা লেফট? what does your teacher say? বল না মানে কতটা তোমার মনে হয় আমরা জানি না, জীবনে আবিষ্কারই করিনি হিউম্যান বডির ব্যাপারে কিছুই জানি না কিছুই? সি হ্যাঁ, go ahead. কিছুই জানি না, জানলে আরো বেশি জানতে হবে, এরকম একটা And what about the brain? I think we do not know most of the brain, the neurons. We don't know most of the gray or the white matter. So, মানে what does it, interest you যে না আমি হয়তো নতুন কিছু বার করব, not just cure problems? এটা আমি ছজনকেই জিজ্ঞেস করছি যে not just cure existing ailments, but maybe discover something new. না তোমরাও বলতে পারো, তোমাদের মধ্যে কেউ যদি বলতে চায়, she wants to say. আমার মনে হয় ব্রেনকে এক্সপ্লোর করাটা সব থেকে কঠিন। মানে আমরা এখনো যেটা পড়ি, এখনো ফাইনাল ইয়ারে যেগুলো পড়ানো হয় আর কি, তার মধ্যে অনেক কিছুই এমন টার্মিনোলজিস আছে যেগুলো আমরা মানে উই আর নট কনফিডেন্ট অ্যাবাউট দ্য ডেফিনেশনস অফ ইট, হোয়াট ইজ অ্যাকচুয়ালি ইজ। তো ব্রেন যত পড়বো তত জানবো। আর হিউম্যান বডি তো মানে পড়ছি, কিন্তু এরপরেও আরো ডিসকভার হতে পারে। তুমি কি নিয়ে এমডি করতে চাও? আমি জেনারেল সার্জারির দিকে যেতে চাই যদিও। ওকে, তাও মানে সার্জারি अगेन ইজ মানে ইট মোস্ট ইউনিক। আমি অনেক সার্জনসকে বলতে শুনেছি যে while you have spent say maybe 30 years doing surgery, every surgery is new. You have to treat it as a unique case, karon just something might go wrong and you need to figure it out on the go. Human body that there is no, why even though we say that there's a degree and to be pore now and then you go and apply it, but no, it always needs improvisation. Theory and practical are always different. মানে আমরা দেখেছি সার্জারি করতে, ওটিতে ঢুকেছি, কিন্তু at last মানে যদি আমাদেরকে বলা হয় ওটা আরো আমাদের মানে আমরা দেখেছি একজন পিজিটি যখন সার্জারিটা করছে আর একজন স্যার যখন আসছেন, দুটোর মধ্যে কি ডিফারেন্স হয়। মানে এক্সপিরিয়েন্স অ্যাকচুয়ালি ম্যাটার করে। তো ওরা এত স্মুথলি করে দিতে পারেন স্যাররা। তো আমি একটা সি সেকশন দেখেছিলাম, আমি সি সেকশনটা দেখে আমার মনে হয়েছিল যে মানে আমি সামনে সাক্ষাৎ ভগবানকে দেখছি স্যারকে। এত স্মুথলি করেছেন মানে রিয়েলি মানে আমার নিজের চোখে জল চলে এসেছিল। wow now that is an experience মানে I think us mortals আমরা জীবনে পারবো না, because it is absolutely breathtaking. I think আমি একজন আমার মেন্টর বলা যেতে পারে, উনি বাঙালি, 18 বছর বয়সে ইউকেতে চলে যান and she is retired obviously right now, but then she was one of the first Indian women to be a surgeon in the UK, and তখন ওনাকে বলা হয়েছিল তুমি শাড়ি পরে যদি আসো হসপিটালে তোমাকে কাজ করতে দেওয়া হবে না। পরের দিনও শাড়ি পরেই গেছে। And she said that if you can find another doctor who does it better than me, then make me leave. And they couldn't. And আমার নিজের এক বছরের উপর হয়ে গেছে, I had a surgery. I had an ovarian cyst and I had a surgery, and when I went to her after the surgery, the way she was talking about it, she said je are eta kono mane it's very simple, don't worry about it, it's a very normal thing. So imagine the power to do good that doctors have যেখানে, and I think this is also such a very important quality. একজন ডক্টর যখন patient, for me I am the patient and I have an ovarian cyst and I say যে you know what, laparoscopy এর আগে I'm really worried যে কি হবে না হবে, and the doctor, even my surgeon, he was amazing and he said that আরে কিছু মানে হেসে মজা করে anesthesia হচ্ছে and I'm lying down and I still remember him cracking jokes, okay? And as anesthesia goes, you don't know when it happens. You think যে না আমি জেগে থাকবো, I will stay awake till the moment it hits. Never happens, okay? So the way he was so chill about it, I think that gave me so much of confidence. And a big part of being a doctor is to understand the minds of patients, to make them feel at ease. Being a good doctor, but then if you I think doctors will be able to say this more, যে তোমার patient যদি মানে চাপে থাকে বা স্ট্রেসে থাকে তাহলে কিন্তু অর্ধেক ওখানেই ডিটোরিয়েশন হয়ে যায়। সো টু মেক ইয়োর পেশেন্টস ফিল লাইক এভরিথিং গোনা বি ফাইন and they're in safe hands, I think that is a big feat in itself.
এই বছরের নিট নিয়ে তুমি কি বলতে চাও? কারণ ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি পেপার অ্যাজ অপোজ টু লাস্ট ইয়ারের নিট অ্যান্ড টাফ ছিল। আই থিঙ্ক তোমরা সবাই ছজনেই পাথফাইন্ডারের স্টুডেন্ট, অ্যান্ড পাথফাইন্ডারের একটা বদনাম আছে সো টু সে, যে ফিজিক্স মক পেপার খুব ডিফিকাল্ট হয়। তো তোমরা যখন, অ্যান্ড আমরা অনেক সময় কমেন্টগুলো শুনেছি যে অন্যান্য ন্যাশনাল লেভেল ইনস্টিটিউশন এত ইজি দিচ্ছে, পাথফাইন্ডার এত ডিফিকাল্ট দিচ্ছে কিনা, উইচ আই থিঙ্ক দ্য আনসার ইজ গিভেন বাই এনটিএ ইটসেলফ এই বছর। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? তোমরা তো পরীক্ষাও দিয়েছো, পাথফাইন্ডারের টিচারদের কাছেও পড়াশোনা করেছো, সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট ইট? না মানে সবসময় কঠিনটা প্র্যাকটিস করলে ইজিটা করতে সুবিধা হবে। মানে নিটের সময় তো নিটে দুটো ফ্যাক্টর, এক টাইম ম্যানেজমেন্ট একটা ফ্যাক্টর থাকে, কারণ কি ফিজিক্স এমন না যে ফিজিক্স আমি করতে থাকলাম তো করতেই থাকলাম, একটা প্রবলেম নিয়ে বসে পড়লাম তো ওটা আমার 10-15 মিনিট চলে গেল, তো সেই 10-15 মিনিট টাইমে আমার বায়োলজি অনেকটা হয়ে যেত বা কেমিস্ট্রি অনেকটা হয়ে যেত। তো টাইম ম্যানেজমেন্টের একটা ব্যাপার। আর ফিজিক্সটা হ্যাঁ এবছর তো একটু মানে হার্ড প্রবলেমস হয়েছে, কিন্তু হার্ডের থেকেও বড় যেগুলো আছে লেন্দি প্রবলেমস। কেমিস্ট্রি ওয়াজ অলসো ভেরি লেন্দি। হ্যাঁ, একটা ব্যাপার হচ্ছে যে কোয়েশ্চেন সল্টিং, যে আমি কোয়েশ্চেনটা দেখে বুঝছি যে এটাতে আমার টাইম লাগবে, তো ওটাকে আমি সল্ট করে পরে করবো। তো ওই ব্যাপারটা পাথফাইন্ডারের যদি কেউ মক মানে রেগুলারলি দেয়, তো সেখানে ফিজিক্সের কোয়েশ্চেন করতেও তো একটা ধারণা চলে আসে যে এই কোয়েশ্চেনটা আমি দেখে বুঝতে পারবো যে এই কোয়েশ্চেনটাতে আমার টাইম লাগবে, এটা আমি পরে করবো। তো সেটা যদি কেউ ফলো করে থাকে তো তার এবছর অনেকটা হেল্প হয়ে থাকবে, কারণ কি ফিজিক্স এবছর যা কোয়েশ্চেন ছিল 45টা অ্যাটেম্প্ট করা তো মানে খুবই মানে কম, মানে ইম্পসিবল প্রায়, কারণ কি বহুত লেন্দি কোয়েশ্চেন ছিল। আর কেমিস্ট্রির কোয়েশ্চেনটাকে কম্পেয়ার করলে ইট ইজ আরো কঠিন ব্যাপারটা। তো সেই হিসাবে আমি যদি 25টা কি 30টা কোয়েশ্চেন সর্ট করে নিতে পারি যে এই কটা কোয়েশ্চেন আমি করবো, কিন্তু এই কটা কোয়েশ্চেন আমি ঠিক করবো, তো সেটা একটা অনেকটা হেল্প হয়। কারণ কি আমি যদি বেশি অ্যাটেম্প্ট করি আর বেশি ভুল চলে যায়, তো সেটা একটা ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু সেই টাইমে আমি অন্য কেমিস্ট্রিটা করতে পারতাম, যেটা ইজি কোয়েশ্চেন আছে যেগুলো আমি ছেড়েছি, তো সেইখানে এটা। এবছর নিটের যে কোয়েশ্চেনটা হয়েছিল বেসিক্যালি সেই কোয়েশ্চেনটা ছিল হচ্ছে কেউ যদি ফর্মুলা মুখস্থ করে যায় সে পারবে না, ঠিক আছে? তো আমরা যখন নিট প্রিপারেশন করেছি আমাদের যিনি স্যার পড়াতেন আর কেমে, তো মানে পাথফাইন্ডারের, তো ফিজিক্সটা আমরা এরকম করেই পড়েছি যে আমরা কোনো ফর্মুলা মুখস্থ করবো না। তো আমরা পুরোটাই হচ্ছে নর্মাল গোটা নিউটনিয়ান মেকানিক্স, গোটা হাইড্রোস্ট্যাটিক্স, গোটা গ্র্যাভিটেশন, এই মোটামুটি যতগুলো সবকটা হচ্ছে শুধুমাত্র ফ্রি বডি ডায়াগ্রামের উপর দিয়ে করেছি আমরা। তো সেখানে আমরা কোনো ফর্মুলাই মুখস্থ করিনি। তো এবার এখানে যে কোয়েশ্চেনগুলো এসেছিলো সেগুলো সব ছিল বেসিক থেকে। তো এবার কেউ যদি সেই বেসিকটাকে ভালো করে বোঝে, বেসিক্যালি আমাদের লাইফে ফিজিক্সটা যখন লাগবে তখন তো আমি সেই ফর্মুলাটা রিকল করে বসাবো না, তখন আমাকে সব কিছু দিয়েও দেবে না। তো যেখানে আমার লাগবে সেখানে আমার বেসিকটাই লাগবে। তো আমার যদি বেসিকটা স্ট্রং থাকে তাহলে এবছরের নিটের কোয়েশ্চেনটা হ্যাঁ একটা দুটো ম্যাক্সিমাম 2 থেকে 3টে প্রবলেম একটু কঠিন, মানে একটু ডেরিভেশন থেকে আসবে একটু কঠিন, কিন্তু বাকি 42 to 43 প্রবলেমস আমি বলবো কি যে পুরোপুরি বেসিক থেকে হয়ে যাবে, মানে উইদাউট ফর্মুলা। এবার কি যদি শুধু ফর্মুলা পড়ে যায় তার কাছে কিন্তু খুবই কঠিন এটা একটা। জেকব, আর একটা ভেরি ইম্পর্টেন্ট তুমি পয়েন্ট বললে যে বেসিকটা আন্ডারস্ট্যান্ডিং দ্য ফান্ডামেন্টালস ইজ দ্য ট্রিক ইজ ইন দ্য ফান্ডামেন্টালস। তো টেল মি সামথিং, যে আমরা এখন আনফর্চুনেটলি এডুকেশন হ্যাজ বিন টার্নড ইনটু আ বিগ বিজনেস, রাইট? অ্যান্ড একটা ক্লাসেই যত ঠুসে বাচ্চা ঢোকানো যেতে পারে, আমি আমার সিলেবাসটা শেষ করে দিলাম তাহলেই ইটস ডান। What do you want to say about that? একটা ক্লাসে 1-to-1 interaction with the teacher, বা limited number of students, যাতে there is interaction, there is doubt clearing. How important is it to crack NEET examination? 1-to-1 ডাউট ক্লিয়ারিং ইজ ইম্পর্টেন্ট, কিন্তু এখন এটা পসিবল না। তো এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে টিচার্স বিকামিং মোর ফ্রেন্ডলি। তো টিচার যদি মোর ফ্রেন্ডলি হয় তাহলে স্টুডেন্টের সাইড থেকে ওটা চলে আসবে, জাস্ট আমি টিচারের কাছে যাবো, আমি বুঝে নেবো জিনিসটা। কারণ কোনো স্টুডেন্টই চাই না যে আমি বুঝবো না, এটা সব স্টুডেন্টই চাই যে আমার ভালো হোক। তো সে আইদার ভয় পাচ্ছে বা নাহলে টিচার মানে বেসিক্যালি সে ভয় পাচ্ছে, যাচ্ছে না মানে ভয় পাচ্ছে। তো সেই টিচারের সাইড থেকে যদি আমরা সেটা নালিফাই করতে পারি যে মানে টিচার অ্যাপ্রোচেবল হবে বেশি, টিচার বেশি স্টুডেন্ট ফ্রেন্ডলি হবে, তাহলে অবশ্যই প্রবলেমটা ওভারকাম করা যাবে। ইউ থিঙ্ক যে একটা ক্লাসে 35-40 স্টুডেন্টস এর বেশি থাকলে, ধরো 60-70-80টা স্টুডেন্ট থাকলো, তাহলে ওই 1-to-1 ফ্রেন্ডলি রিলেশনশিপটা ডেভেলপ করা যেতে পারে? তাহলে মানে যদি 35 to 40 স্টুডেন্টটা হচ্ছে নর্মাল, মানে আইডিয়াল 3 to 4 আওয়ার্স
ক্লাসরুম কোচিং এর জন্য ঠিক আছে, কিন্তু আমাদের ওখানে যেরকম আমরা 65 জন ছিলাম, তো 65টা ওটা হোস্টেল সেটিংয়ে ভালো, কারণ Right. স্যাররা মোস্ট প্রবাবলি মঙ্গলবার রাতে যেত, মঙ্গলবার রাতে যেতেন, মঙ্গলবার রাতে যেতেন আর বুধবার রাতে আসতেন। তো কিন্তু রেগুলার বাইরে তোমাদের ব্যাপারটাই মানে গল্পটাই অন্য ছিল। তোমরা মিশনে থাকতে অ্যান্ড আমাদের পাথফাইন্ডার টিচার্সরা ওখানে অনেক দিন থাকতো, আই থিঙ্ক সপ্তাহে দুদিন হ্যাঁ সাবজেক্ট ওয়াইজ, কিন্তু যদি তুমি টোটাল দেখো আই থিঙ্ক টোটাল ওই দুদিনের মধ্যেই হতো। টিউসডে থেকে থার্সডে, টিউসডে থেকে ওয়েডনেসডে। থার্সডে four মাঝে মধ্যে subjects. সকালবেলায় থাকতো, হ্যাঁ হতো। মানে সকালবেলায় চলে আসতো স্যার। অ্যান্ড যখন তোমাদের লং মানে ওই এক্সট্রা ক্লাসেস থাকতো তাহলে আরো অনেক তখন ডেইলি হতো, তখন Vacation Yes, মানে ওই yes. টাইমটা আমাদের সিলেবাস রিকভারির পার্টটা হতো। মানে ব্যাপারটা Yes. হচ্ছে যে অনেক মানে ব্যাপারটা হচ্ছে যে ওই মঙ্গল বুধবারের যে টাইমটা 65 জন স্টুডেন্টস আছে, আমাদের ফিজিক্স আর কেমিস্ট্রিটা একসাথে হতো। এটা একটা প্লাস পয়েন্ট ছিল যে ফিজিক্সে যেটা ফর্মুলা নিটের জন্য পড়ানো, মানে ফিজিক্সটা অনেকটা কনসাইজ, অনেকটা ছোটভাবে পড়ানোর যে ব্যাপারটা, ওটা আমাদের ছিল না। কারণ কি আমাদের এটি স্যার পড়াতেন, তো অবিনাশ স্যার তো মানে আমাদের যেহেতু নিট যেই দুজনেরই ছিল, তো আমাদের পুরো একদম বেসিক, যতটা বেসিক থেকে সম্ভব স্যার পুরোটা পড়াতো। স্যার অ্যাডভান্সের প্রবলেমও করাতো, মানে ইজি থেকে হার্ড স্যার, মানে এটা কমপ্লিট যেটা পুরো একটা চ্যাপ্টারের আইডিয়া যেটা সেটা। তো এমনকি মানে আমাদের তো আমরা 11-এ আমাদের যে ব্যাচটা আছে আমরা লেটে স্টার্ট করেছিলাম, তো আমাদের শুরুতে অনলাইন হয়েছিল, কিন্তু অনলাইনে মানে সেরকম কিছু এগোয়নি। তো 11-এর সিলেবাস আমাদের শেষ হয়েছিল না প্রথমে, মানে একটা দুটো টপিক বাকি ছিল। এমনকি মানে এটি স্যার পড়াতেন, ও ডাউটও সলভ করতেন। মানে আমাদের তো ওরকম ব্যাপার ছিল না যে আমাদের ক্লাসের মাঝখানে কোনো ডাউটের ব্যাপার ছিল না। যেমন দীপাঞ্জন স্যারের কাছে আমরা যখন ডাউট নিয়ে যেতাম, তো পুরো বই ধরে মানে অর্গানিকের কোনো ডাউট তো বই ধরে এরকম পরপর কোয়েশ্চেন মার্ক করা থাকতো ক্লাসের শুরুতে বা ক্লাসের শেষে। মানে ক্লাসের শেষে স্যার বসে করে দিতেন এরকম, মানে এক্সট্রা টাইমও হয়েছে যে স্যার ক্লাস শেষ হয়ে গেছে 4:30টার সময়, স্যার 5:15 অবধি বসে আছে, সব মানে ডাউট সলভ করছেন শুধু। তো ওরকম ব্যাপার আছে। তো হ্যাঁ, সিলেবাস যেটা ওই টাইমটাতে যেটা আমাদের ওই গ্যাপের টাইমটা ছিল, তখন সিলেবাস রিকভার হয়ে যেত ধীরে ধীরে। তো ওরকম মানে আমাদের অসুবিধা হয়নি, সিলেবাস নিয়ে কখনো অসুবিধা হয়নি। কারণ কি মানে হ্যাঁ, এমন হয়েছে যে 11-এর সিলেবাস শেষ হয়নি, কিন্তু তখন টেস্ট দিয়ে যে টেস্টে ওই পার্টটা আছে, হয়তো টেস্টে কম নাম্বার হলো, কিন্তু ঠিক আছে। কিন্তু তারপরে যখন ওই পার্টটা মানে আমরা কোনো একটা ভাবে জোড়া দাপ্তি মেরে কিছু একটা করে করলাম জিনিসটা, কিন্তু পরবর্তীকালে যখন স্যার ওই জিনিসটা নিয়ে পড়াতেন, মানে আমাদের 11-এর যে পার্টগুলো বাকি ছিল, আমাদের 12-এর সিলেবাসটা আগে আগে শেষ হয়ে গেছিল। মানে আমাদের মিশনের 12-এর সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়, মানে পুজোর আগে আগেই মোটামুটি শেষ হয়ে যায়। পুজোর পরে যেগুলো লেফট আউট থাকে বা রিভিশন যেটা আমরা বলি, রিভিশন করান, পিআইকিউ করান। তো সেই হিসাবে যখন আবার ওই নতুন করে যখন চ্যাপ্টারটা স্যার পড়ালেন, তো তখন ব্যাপারগুলো অনেকটা ইজি হয়ে যেত, মানে পুরোটা একটা আইডিয়া চলে আসতো। এন্ড আই থিঙ্ক আমি দেওঘরে তোমরা পড়াকালীন গেছি কিনা, গেছি না? হ্যাঁ, তো আমার মনে আছে আমি অডিটোরিয়ামে ঢুকছি, ঠিক আছে, ক্ল্যাপিং ক্ল্যাপিং, যেই টিচার্সরা ঢুকছেন অডিটোরিয়াম ফেটে পড়তো। দীপাঞ্জন স্যারের কথা বলছি, দীপাঞ্জন স্যার আমাদের এখন বালি আর তমলুক সেন্টারে পাথফাইন্ডারে পড়ান উইকেন্ডে। অ্যান্ড দীপাঞ্জন স্যারকে দেখে তো মানে ওরা অবিনাশ স্যার, মানে দীপাঞ্জন স্যার, অঙ্কিত, সুরেখা স্যার, বরুণ স্যার, বরুণ স্যার তো বরুণ স্যার আমাদের জন্য আমরা তো মানে আমরা তো বরুণ স্যারের ক্লাস আমরা যখন মানে আমরা গেস্ট হাউসে গিয়েও পড়েছি, শুধু তাই না, আমাদের যেমন নিট ছিল 3 জনেরই, কিন্তু আমরা 3-4 জনের পিসিএমবি, সবারই পিসিএমবি আমাদের। তো আমরা অঙ্কিত স্যারের কাছেও পড়েছি, মানে অঙ্কিত স্যারের কাছে গিয়েও কিছু কিছু স্যার অঙ্ক পড়ান, উনি আমাদের দমদম সেন্টারে পড়ান। হ্যাঁ, তো স্যারের কাছে গিয়ে স্যার এটা হচ্ছে না, স্যার প্রথমে একটু বলতেন যে তোমরা পড়ছো, ঠিক আছে কোনো না আমি বলে দেবো, স্যার বলে দিতেন। তো আমরা ম্যাথসও পড়েছি, মানে সবকিছুই পড়েছি। তো একটা ওভারঅল মানে শুধুমাত্র রিলেশনশিপ ইজ হোয়াট ইজ ইম্পর্টেন্ট, যেটা তোমরা আগেও বলছিলে যে চুজ আ টিচার, অর্ণব বলছিল চুজ আ টিচার যাকে তোমার পছন্দ। although you guys did not have a choice, you guys were lucky যে তোমরা যাদের পেয়েছিলে best choice. Obviously Moharaj does not compromise on quality and I think that is most important. ওই সম্পর্কটা ওরা কিন্তু 10 জনের কাছে দৌড়ায়নি। These doctors did not run to 10 different teachers. বারুইপুর সেন্টারে তুমিও আমাদের পাথফাইন্ডার বারুইপুর সেন্টারে পড়েছো। what was your experience like? আমি মানে যেসব টিচারদের কাছে পড়েছি বারুইপুরে, এখনো তাদের সাথে আমার কথাবার্তা হয়, সেটাই হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। মানে এখনো আমার কিছু মানে
দেখি স্ট্যাটাস বা যাই হোক। তো সৃজিত ওনাদের স্যার সাথে কি তোমায় পড়িয়েছেন? না, না। উনি পড়ান। অরবিন্দ স্যার ছিলেন আচ্ছা। আর মধুশ্রী চ্যাটার্জি ম্যাম ছিলেন, ওকে। তমগ্ন স্যার ছিলেন। তো ওনাদের সাথে এখনো কথাবার্তা হয় কোনো ডাউটস হলে বা ওয়াও। কোনো মানে কোথাও কিছু করছি যে এখনো আমার রেজাল্ট হলেও আমি ওনাদেরকে জানাই যে এখন ম্যাম এরকম রেজাল্ট হয়েছে, স্যার এরকম রেজাল্ট হয়েছে, এরকম। খুব এনকারেজিং ব্যাপার, খুব ফ্রেন্ডলি ছিলেন আমাদের সাথে আর কি। যা ডাউট হতো সবই ওরা যেরকম বললো আর কি, ডাউট ক্লিয়ার করার জন্য স্যাররা বসে থাকতেন ক্লাসের পরে, মাঝখানে ব্রেক টাইমে বসে থাকতেন, আমরা সব যেতাম ওখানে ক্লাস মানে ডাউটস ক্লিয়ার করার জন্য। তো এই রিলেশনশিপটা খুব ইম্পর্টেন্ট। I think last question before I have to run because আমার আর একটা পডকাস্ট আছে সল্ট লেকে, কিন্তু অবভিয়াসলি তোমাদের এখনো আড্ডা আরো কিছুক্ষণ চলবে অ্যান্ড which is not PG-13 anyway. লাস্ট যে একটা আমি প্রশ্ন করব, আই থিঙ্ক ইট ইজ ভেরি রেলিভেন্ট ইন টুডেজ এরিয়া। আমি একজন খুব সিনিয়র সার্জনের সাথে কথা বলছিলাম অ্যাবাউট AI ইন মেডিসিন অ্যান্ড উনি আমায় বললেন, মধুপর্ণা তুমি তোমার চেনা জানা ডাক্তারদের বলে দিও বা বাডিং ডক্টরসদের বলে দিও যে রেডিওলজিতে যদি কেউ ক্যারিয়ার করতে চায় তার ক্যারিয়ার কিন্তু কয়েক বছর পর আর থাকবে না। হ্যাঁ, যেমন ইউএসজি বা এইরকম যেগুলো মেশিন দিয়ে করে দেওয়া যায়। সো মোর ডু ইউ, তোমরা কি এখন থেকেই সেই প্রভাবটা দেখতে পাচ্ছো বা তোমাদের কি মনে হচ্ছে যে এইরকম AI is taking over a lot of parts of অনলাইনে বিভিন্ন হ্যাঁ শুনতে পাচ্ছি। তো what do you think about that? তোমার কি মানে চিন্তা হচ্ছে নাকি তোমার মনে হচ্ছে যে লাইক এনিথিং গোজ থ্রু আ রেভলিউশন, সবকিছু পৃথিবীতে একটা রেভলিউশন দিয়ে গেছে, আমরা আগে বুলক কার্টসে চড়তাম, এখন গাড়িতে চলি। তো এটার মানে এই না যে বুলক কার্টের ড্রাইভার্স মানে যারা চালক তাদের আর কি বলবো তাদের জীবন পুরো নষ্ট হয়ে গেছে, আমরা সেটা মনে করি না। আমরা মনে করি যে না আমরা নিজেরা ডেভেলপ করছি। সো ডু ইউ থিঙ্ক যে উই শুড বি ওয়ারিড অর ডু ইউ থিঙ্ক দ্য রাইট ওয়ে ইজ টু কম্বাইন দ্য ব্রিলিয়েন্স অফ আ ডক্টর উইথ AI and then give the best to the patients? What do you think? আমি একটা কথা বলতে চাই যে হচ্ছে পেশেন্ট যখন হসপিটাল সেট আপে দেখাতে যাবে, চেম্বারে দেখাতে যাবে, সে কিন্তু কোনো AI টুল বা রোবটের কাছে দেখাতে যাবে না, Right. সে একটা নর্মাল ডাক্তারের কাছে ঠিক, দেখাতে ঠিক, যাবে। ঠিক। ঠিক আছে, এবার তারপরে আসছে হচ্ছে ডায়াগনোসিস, ট্রিটমেন্ট। তো এই দুটোতে AI আমাদের হেল্প করতে পারে, বাট সেই এআইটাকে বানাবে কে? সেই এটাকে বানানোর জন্য হিউম্যানের দরকার। এবার যে বানাবে সেই এআইটাকে তার কিন্তু মেডিকেল নলেজের পাশাপাশি মানে এআই নলেজ বা হচ্ছে কম্পিউটার সায়েন্সের নলেজ বা রোবোটিক্সের নলেজ এটাও থাকতে হবে। তো আমাদের হয়তো ফিউচার জেনারেশন ডক্টরস আমরা এরকম পাবো যে আমাদের শুধুমাত্র মেডিকেল যে 19 সাবজেক্ট সেটা ছাড়াও আমাদের অনেক কিছু শিখতে হবে। রাইট। তো আমরা রেভলিউশনে একটা ঢুকবো, বাট এই যে কনভেনশনাল ডক্টর যারা আছেন মানে যারা আমরা তৈরি হচ্ছি এখন, তো এটা হয়তো সাফিসিয়েন্ট হবে না, কিন্তু তার মানে যে পুরো আমাদের ওয়ারিড হওয়ার আছে সেরকমও কিছু না। আমরা চেঞ্জের সাথে সাথে শিখে নেবো। এখন যেমন মাস্ক পরা, স্যানিটাইজার ইউজ করা শিখে গেছি, তো সেরকম তখন আমরা নতুন নতুন কিছু শিখে যাব। তো এটাই আর কি। অর্ণব, what do you think? ম্যাম দাদা যেটা বললেন আমারও ভাবনাটা অনেকটা ওরকমই, যে পেশেন্ট একটা মেশিনের থেকে কিন্তু একটা মানুষকে বেশি ভরসা করবে ডাক্তার হিসেবে। সো অবভিয়াসলি আমাদের ডাক্তার হিসেবে এআই এর সঙ্গে ইন্টিগ্রেট হয়ে ব্যাপারটা দেখতে হবে ডায়াগনোসিস করার ক্ষেত্রে বা ট্রিটমেন্টের ক্ষেত্রে। এবং আমার মনে হয় যে এভাবেই এগিয়ে যাবে ব্যাপারটা, যে একজন ডক্টর সে এআই এর হেল্প কিছুটা নেবে হয়তো, কিন্তু আলটিমেটলি পেশেন্টের সঙ্গে ইন্টারাকশন ডক্টরকে মানে হিউম্যান হিসেবেই করতে হবে। I think it is very important like in any field of life to keep an open mind. যদি আমাদের মানে মাথায় এটা থাকে যে না এইটা হলো ট্রেডিশনাল পাথ, আমরা একটু এখান থেকে নড়বো না, তাহলে আই থিঙ্ক উই উইল বিকাম রিডান্ডেন্ট। বিকজ লাস্ট 50 বছরে যা ডিসকভারি হয়েছে, ইনভেনশন হয়েছে বা ডেভেলপমেন্টাল প্রসেসেস হয়েছে টেকনোলজিতে, তার আগে 500 বছর হয়নি। So we are moving very, very fast and we have to stay aware and relevant. But coming to education and use of online বা online mode বা use of technology in education, আমরা দেখেছি যে আজকাল অনেক ইনস্টিটিউশনে অনলাইনে পড়াশোনা হয়, which again is very important, কারণ যে সব জায়গায় আমরা পৌঁছে যে ইনফ্যাক্ট অর্ণব আমাদের মালদায় পড়তো, কিন্তু তুমি অনলাইনেও ক্লাস করেছো আমাদের অনেক টিচারের কাছে। হ্যাঁ, তো বাকি অনেক আমাদের স্টুডেন্টসরা অনলাইন ব্যাচেস করে অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, কারণ সব জায়গায় সব জায়গায় খুবই ভালো টিচার্স যান, কিন্তু ওই একজন টিচার আছে হু ইজ সবাই চায় তাকে।
তো তাকে তার মেসেজটা বা তার পড়ানোটা পৌঁছে দেওয়ার জন্য দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাট আমরা এটাও দেখছি যে there are a lot of organizations যারা অনলাইনে we see teachers dancing, we see teachers singing, which is very fun for a class 11-12 এর student বা 7, 8, 9, 10 এর student. But what do you think যে what will happen to these students যখন তারা NEET exam দিতে যাবে বা পরবর্তীকালে পড়াশোনা করবে? So you see teachers in this online mode যারা পড়ানোর থেকে বেশি এই antics গুলো, their teachers are having fun, teachers are dancing, teachers are singing, এইগুলো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, পড়াশোনাটা কম, হয়তো পড়াশোনাটা অতটা কনসেন্ট্রেট করছে, বাট যেটা আমাদের আজকাল স্টুডেন্টসরা চায়, দিস ইজ আ ভেরি গুড মার্কেটিং গিমিক বাই দ্য ওয়ে, রাইট? ইট ইজ আ ভেরি গুড মার্কেটিং গিমিক বিকজ এইগুলো বাচ্চারা চায়। হ্যাঁ, এই কম বয়সে বাচ্চারা এই আনন্দটা চায়। পড়াশোনা নিয়ে ক্লাসে আছি, মা বাবাকে বলছি ক্লাসে আছি, কিন্তু আসলে কি হচ্ছে ক্লাসে সেটা কিন্তু কেউ দেখতে যাচ্ছে না। সো how harmful do you think this is for the future generation, because it worries me a lot? অ্যাকচুয়ালি আমি বলতে চাই যে এই যে মানে ক্লাসের মাঝখানে টিচাররা একটু এনজয়মেন্ট করে, মানে যেরকম নাচ গান ডান্স যাই হোক, তো ওইটা আর কি লাইক একটু কন্ট্রোল করে করে, মানে আমাদের সময় কি ছিল, আমাদের এরকম দীপাঞ্জন স্যার বোন স্যার মজা করেই পড়াতো, কিন্তু যেই সময় পড়াতেন সেই সময় ভালো করে পড়াতেন, Right. মজার সময় মজা, পড়ার সময় মজা, মজার সময় আরে এডিট করে দেবো, ডোন্ট ওয়ারি। পড়ার সময় পড়া। না না, ডেফিনেটলি ও বলছে যে সাম জোকস বা মজা করে পড়ানোটা ইজ ওয়ান থিং, বাট যদি টিচার নাচ গান করতে শুরু করে দেয় তাহলে কি তোমার নিটটা ক্র্যাক হবে? যাই হোক, এবার অবিনাশ স্যার মাঝে মধ্যে ক্লাসে, ফিজিক্স ক্লাসের মাঝখানে মাঝে মধ্যে একটু জোকস টোকস মারতেন, জোকস ইজ ইম্পর্টেন্ট। জোকস মারার পরে আমরা সবাই হাসলাম, সব হলো, কিন্তু সঙ্গে সঙ্গে আবার বলতেন যে কনসেন্ট্রেট করতে পড়াশোনায়, ওটা হচ্ছে মেন। এবার এই ব্যালেন্সটা রাখা উচিত যে মজা করলাম, সব করলাম, ঠিক আছে, কিন্তু তারপরে যেন সঙ্গে সঙ্গে পড়াশোনাতে আবার আসতে পারি। ভেরি গুড। সায়ন, তুমি কি বলবে? ম্যাম, এই মজা টজা এগুলো অনেক দিক থেকে নিতে পারে, মানে যেমন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এরকম মজা করে, এরকম মানে স্টুডেন্টকে, মানে বেশি স্টুডেন্ট যাতে আসে দেখে, মানে এটা একটা বিজনেসিং স্ট্র্যাটেজি টাইপের। আবার আমরা যেটা অফলাইন ক্লাসে করি, মানে কিছু টিচার করে পড়ার মাঝখানে, ধরো কেউ ক্লাসে শুচ্ছে, তাকে তুললো, এরকম একটু মজা করলো, সবাই হাসলো, তার পড়ার একটা এনার্জি পেলো, পড়ার সময় সঙ্গে সঙ্গে স্যার বলে দিলেন যে চলো চলো এবার পড়তে শুরু করি। এইটুকুনি ঠিক আছে, মানে নাচ গান এইগুলো একটুখানি বেশি মানুষ মানে স্টুডেন্টদের ডাইভার্ট করে দেয় অন্যদিকে, মানে চলো এবার পড়াশোনাটা কম হয়ে যাচ্ছে জিনিসটা, তখন সে পরে বুঝতে পারবে ফাইনাল স্টেজে যে কি হয়েছে আমার সাথে। ঠিক ঠিক ঠিক। তো I think in conclusion, at least with my section, I think what I understood এই ছজনের সাথে কথা বলে, if we have to summarize into 3 points, number 1 point is that you recognize যে তুমি যেটা পড়তে চাইছো in terms of NEET, in terms of being a doctor, in terms of medical, you actually love it. এটা কিন্তু তোমাকে কেউ বলে দিলো and it sounds good, বা আমাদের ডিসকাশনের পর what, it sounds fun না, ওরা কিন্তু বারবার বলেছে যে there is a mix of fun, there is a mix of fun and frustration is the exact phrase that we've heard, and it has to be both things, and এইটা বোঝাটা খুব important. Sit with yourselves and ask yourself this question. না হলে go to your teacher, the teacher you like, and discuss this. It is very important. Number 2 point is, as a doctor, only পড়াশোনা is not enough. You need to know how to interact with people. You need to know how to navigate social situations. আমি পাথফাইন্ডারের সব টপার্সদেরকে একটাই কথা বলি যে it is fantastic যে তুমি টপ করেছো, but this is nothing in your life. What will prove যে তুমি successful হবে কিনা is what you do with that marks, with that score, with that curriculum. তুমি পড়াশোনা বা কোর্স করার পর, MBBS ডিগ্রির পর, how do you interact with people, how do you navigate social situations? And আমি নিজে একজন সাইকোলজিস্ট, I think আমি 2 বছর একটা হসপিটালে কাজ করেছি, ব্যাঙ্গালোর, it's a psychiatric hospital, and some of the মানে একটা big chunk of my patients were actually medical professionals, because it is a very stressful job. So তুমি যতক্ষণ না নিজের
take care করছো, if you do not have that fun once in a while, if you do not find যে আমি কিভাবে ব্যালেন্স করব, কিভাবে টাইম ম্যানেজমেন্ট করবো, it can get very frustrating. And third and most important point is, please ensure you keep doing fun interaction. That is the most important takeaway of this friendly interaction, most important takeaway of this. But then thank you very much, it was an absolute pleasure তোমাদের সাথে কথা বলে. I hope যে we can continue this conversation, কারণ তোমরা একটা খুব important message আজকে দিলে, মানে হোয়াট ইজ দ্য প্র্যাকটিক্যাল সেন্স, তোমরা মানে প্র্যাকটিক্যালটা দেখাচ্ছ। আমরা এখন থিওরিটা পড়েছি নিট এক্সাম অবধি যে না ডাক্তার হওয়া মানে এই ওই, তোমরা প্র্যাকটিক্যালি ইউ আর লিভিং দ্যাট লাইফ অ্যান্ড ইউভ গিভেন আস আ গ্রেট ইনসাইট। অ্যান্ড আই থিঙ্ক আমাদের একদম চিন্তা করার দরকার নেই, বিকজ তোমরা যখন এদের পেশেন্ট হবে তখন it is only going to be, fun, it is going to be chill, there will be no problem at all. তোমাদের একদম স্ট্রেস এরা নিতে দেবে না, and we are in very safe hands. Thank you very much for your time. It was lovely talking to all of you. There's a little gift তোমার জন্য সৌমদীপ, and fun kid. It was lovely talking to him. If not a doctor, his alternate career option is a stand-up. What to say about Orgo Prabhu? The rumors were right. Orgo Prabhu is a dangerous one. Congratulations. Shayan, no. আমি Shayan বলে গেলাম পুরো সময়টা, হ্যাঁ? Congratulations. We've got a senior and we are very happy. I think আরেকটা session করা উচিত with more seniors, because মানে we can চোখের সামনে দেখতে পাচ্ছি জুনিয়র আর সিনিয়রের মধ্যে যে difference in the way they are thinking. I think that's very important. Thank you for coming. Jacob, thank you so much. Very serious guy. Can be a motivational speaker or no. Thank you so much for coming. আমরা অর্ণবের কথা অনেক শুনেছি, and finally I get to see you very tall. সো একটা ভীষণ রেলিভেন্ট, একটা ভীষণ সিরিয়াস ডিসকাশন, তার সাথে হালকা আড্ডাও তো আমরা কমপ্লিট করলাম উইথ দি সিইও। অ্যান্ড আমি বিশ্বাসী যে তোমাদের যে আনসার্সগুলো তোমরা দিয়েছো, উইচ কেম ভেরি ন্যাচারালি, মানে যেটা তোমরা ফিল করেছো তোমাদের জার্নিতে, তোমরা সেটাই শেয়ার করলে, তো সেটা আগামী স্টুডেন্টসদেরকে ভীষণভাবে হেল্প করবে। আর এখন তো ক্লাস 6-7 পর থেকেই স্টুডেন্টরা মোটামুটি একটা ক্যারিয়ার কাউন্সিলিং, কোর্স কাউন্সিলিং কিন্তু শুরু করে দেয়। পেরেন্টসরা কিন্তু ভীষণভাবে অ্যাওয়্যার, স্টুডেন্টসরাও, যে তারা ডিসাইড করে ফেলে যে আমি কি হতে চলেছি। সুতরাং দে স্টার্ট ভেরি আর্লি, ক্লাস 8 থেকে হয়তো একটা প্রিপারেশন শুরু হয়ে যায় যে আমি যেই মেন, যেই অ্যাডভান্স দেবো, নাকি নিট দেবো, নাকি অন্য কিছু নিয়ে পড়াশোনা করবো। তো আমার মনে হয় আমাদের এই পডকাস্টটা আজকের দিনে ক্লাস 6 থেকে শুরু করে ক্লাস 12 প্রত্যেকটি বাচ্চাকে ভীষণভাবে হেল্প করবে, এবং তাদের পেরেন্টসদেরকেও, যে কেউ যেন তাদের নিজেদের ডিসিশনটা বাচ্চার ওপরে থুপে না দেন। এই যে তোমরা একটা খুব ইম্পর্টেন্ট কথা বললে যে দিস শুড কাম ফ্রম ইনসাইড, সাবজেক্টটাকে ভালোবাসো আলটিমেটলি, সেই জন্যই তোমরা রোজ সকালে উঠে বইটা খুলে পড়ছো, নাহলে তো গেমেই ডুবে থাকতে পারতে। গেমটা ভালো লাগে, বাট এমবিবিএসটা ভালোবাসা, রাইট? সো সেই জায়গাটা থেকেই আমি রিকোয়েস্ট করবো সবাইকে যে যেটা মধুপর্ণা ম্যামও বললেন, একটু ভাবো নিজে কি হতে চাও এবং সেটাকেই পাথেয় করে এগিয়ে চলো, তখন কোনো প্রবলেমই আর প্রবলেম বলে মনে হবে না। সব প্রবলেমেরই নিজে থেকে একটা সলিউশন চলে আসবে, আমরা এক্সকিউজের ঊর্ধ্বে উঠে যাবো, তাই তো? সো থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম, অ্যান্ড এরকম সেশনস আমরা আগামী দিনে নিশ্চয়ই রাখবো। তোমাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে জানিও, যেটা স্পেশাল রিকোয়েস্ট থাকবে টু দিজ টপার্স উড বি ডক্টর্স, যে ওরা মানে পার্টিকুলার কোনো প্রশ্ন যেটা তোমরা জানতে চাও, যেটা তোমাদের হয়তো প্রবলেম হচ্ছে, এবং সেটা যারা ক্র্যাক করে এসেছে, যারা পড়ছে এবং আগামী দিনে ডক্টর হতে চলেছে, তারা তোমাদেরকে গাইড করতে পারবেন। সেই প্রশ্নগুলো আমাদেরকে অবশ্যই কমেন্টসে জানিও, আমরা ওদের থেকে জেনে তোমাদেরকে নিশ্চয়ই জানাবার চেষ্টা করব। আগামী দিনে আরও কিছু এরকম পডকাস্ট নিয়ে আমরা আসবো। আমাদের অনেক আরও স্টুডেন্টরা আছে যারা আরও অন্যান্য মেডিকেল কলেজে পড়ছে, যেমন ক্যালকাটা মেডিকেল কলেজ আছে, আরজি কর কলেজ আছে, তো সেই স্টুডেন্টদেরকেও আমরা নিশ্চয়ই নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর টাইম। স্টে টিউন টু পাথফাইন্ডার।